টাইম আসাটা কি বেশি লাগবে না? এখন তো 12টা 32 বাজে, 2টার মধ্যে আশা করি হয়ে যাবে। আচ্ছা, এখানে 403 পার্টটা, মানে প্রভাত স্যারের পার্টটা অ্যাকচুয়ালি করা হয় কি? প্রভাত স্যারের পার্টটা অ্যাকচুয়ালি পদ্মা ব্রিজের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আর কি আলোচনা করা হয়। এখন পরীক্ষায় অবভিয়াসলি পদ্মা ব্রিজ আসবে না, একবার পদ্মা ব্রিজ দিয়ে দিচ্ছে। আরেকবার মনে হয় এমআরটি লাইন দিয়ে প্রশ্ন দিচ্ছে। এবার হয়তো অন্য কিছু দিতে পারে, অথবা যদি তার মন ভালো থাকে হয়তো পদ্মা ব্রিজ আর এমআরটি লাইন থেকে প্রশ্ন করতে পারে। মেইন কথা হচ্ছে এখানে পদ্মা ব্রিজের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে ডিসক্রিপশন করা। আহ, অন্যান্য যে প্রজেক্ট গুলো বাংলাদেশে হইতেছে সেই প্রজেক্ট গুলোতে এই অ্যাসপেক্ট গুলো কাইন্ড অফ সেম। তোমাকে জাস্ট ওই অন্যান্য প্রজেক্ট গুলোর কনটেক্সটে আর কি অ্যান্সার গুলা করতে হবে যখন তুমি ইয়া করবা, কি বলে, অ্যান্সার করবা। যেমন আমি যদি বলি আহ, ইসের ক্ষেত্রে, পদ্মা ব্রিজের ক্ষেত্রে তোমার এক্সিকিউটিভ এজেন্সি কে বা এক্সিকিউটিং এজেন্সিটা কে? বাংলাদেশ ব্রিজ অথরিটি। বাট অবশ্যই তোমার ইসের ক্ষেত্রে, মেট্রো রেলের ক্ষেত্রে এক্সিকিউটিং এজেন্সি বাংলাদেশ ব্রিজ অথরিটি না, সেটা হচ্ছে হ্যালো এমআরটিসি, হ্যালো ম্যাস হ্যালো হ্যালো র্যাপিড। হ্যালো, শোনা যায়? সেটা হচ্ছে ম্যাস র্যাপিড ট্রানজিট হ্যালো কোম্পানি। তো এখন শুনতেছি হ্যালো ব্রাদার। দাঁড়া ভাই, দাঁড়া 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 হ্যালো দাঁড়া। হ্যালো। কিরে কিরে, শুনোস ভাই? আমার তো ভাই শোনা যাচ্ছে, ওয়াইফাই শোনা হঠাৎ যাচ্ছে, আবার। শোনা যাচ্ছে। ও আচ্ছা, শুনতে পাচ্ছ? তো আমার তো ভাই ওয়াইফাই হঠাৎ আছে আনোয়ার বাবা। মাইক অফ কর। প্যারা নাই, প্যারা নাই। তুমি জয়েন দিয়ে তুমি জয়েন দিতে থাকো, সমস্যা নেই, রেকর্ডিং পেয়ে যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো এক এক ইসের ক্ষেত্রে, এক এক তোমার প্রজেক্টের ক্ষেত্রে এক্সিকিউটিং এজেন্সি আলাদা বা বিভিন্ন এজেন্সি টেজেন্সি আলাদা। এইগুলো মাথায় রেখে আর কি আমাদের পরীক্ষার খাতায় অ্যান্সার গুলা করতে হবে। আপাতত আমি এখানে পদ্মা ব্রিজ নিয়ে ইয়া করতেছি, আলোচনা করতেছি। পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলোর অ্যান্সার আর পদ্মা ব্রিজের যে ডিসক্রিপশন, সেই ডিসক্রিপশন পুরা 90% সেম। 10% যে আলাদা, সেই 10% জাস্ট নিজের কমন সেন্স দিয়ে লিখবি আর কি। ওই 10% কেউই জানে না। বুঝতে পারছস? তোরে যদি এখন বলে কথার কথা যে আহ গোপালগঞ্জে একটা ব্রিজ হচ্ছে, কথার কথা ধর আর কি, ওই গোপালগঞ্জের ব্রিজ সম্বন্ধে তুইও জানোস না, সিভিলের 195 জনের মধ্যে 190 জনই হয়তো জানে না। এখন না জানলে তুই কি একদম না লিখে আসবি? তুই তো না লিখে আসবি না, তুই কি করবি? তুই পদ্মা ব্রিজের সাথে মিলাই 90% জিনিসপাতি লিখবি, আর 10% জিনিস নিজের মনের মাধুরী মিশায়, কমন সেন্স মিশায় লিখবি আর কি। করোনা, বুঝছস? তো আমি আপাতত পদ্মা ব্রিজটা শুরু করতেছি। সো পদ্মা ব্রিজের কিছু বেসিক কথাবার্তা লেখা আছে, এইগুলো লাগবে না। তাও আমি জাস্ট হালকা পাতলা বলি যে পদ্মা ব্রিজ একটা মাল্টিপারপোজ ব্রিজ প্রজেক্ট। কেন এটাকে মাল্টিপারপোজ ব্রিজ প্রজেক্ট বলা হচ্ছে? কারণ এটা একই সাথে তোমার হাইওয়ে হিসেবেও কাজ করতেছে, আবার রেলওয়ে হিসেবেও কাজ করতেছে। এটার এক্সিকিউটিং এজেন্সি বাংলাদেশ ব্রিজ অথরিটি। কনস্ট্রাকশন পিরিয়ড ধরা হয়েছিল 4 বছর, কিন্তু অ্যাকচুয়ালি তো 8 বছরের মতো লেগে গেছে, কিছু করার নাই। আর লায়াবিলিটিস পিরিয়ড এটার জন্য রাখা হয়েছিল 1 ইয়ার, অর্থাৎ প্রজেক্ট কমপ্লিশনের 1 ইয়ার পরবর্তী সময় পর্যন্ত যদি কোনো খুঁত ধরা পড়ে বা ডিফেক্ট ধরা পড়ে, তাহলে যেই ডেভেলপিং কোম্পানিগুলা এই ব্রিজটা বানাইছে সেই ব্রিজটার খুঁতগুলোকে দূরীকরণে বিনামূল্যে অবদান রাখবে। এই পদ্মা ব্রিজের প্রি ফিজিবিলিটি স্টাডি করা হয় 1999 সালে, আর মেইন যে ফিজিবিলিটি স্টাডিটা সেটা করা হয় হচ্ছে 2005 সালে। এই ইনফরমেশন গুলো একটাও মনে রাখার দরকার নেই, জাস্ট একটা ইনফরমেশন একটু মনে রাখতে হবে যে বাংলাদেশের যে কোনো, মানে বেশিরভাগ ব্রিজের ক্ষেত্রেই তোমার মামা আটকায় গেছো? বিএ অর্থাৎ বাংলাদেশ ব্রিজ অথরিটি, এই আটকায় গেছিল ইনফরমেশনটা মনে মাঝখানে, রাখলে এটার আটকায় কোনো গেছিল। দরকার নেই। আব্দুল্লাহ, কোন তোর জায়গায় আটকে কথা গেছি আটকে বলতো? গেছে। কোন জায়গা ব্রিজ থেকে আটকে গেছি অথরিটি এটা বল। এরকম ওই কিছু বলতেছিলি। লায়াবিলিটি 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 যদি। আচ্ছা, আচ্ছা, বাকি যতটুকু বলছি ওইগুলো আসলে ইম্পর্টেন্ট না, ভালো যে ইম্পর্টেন্ট জায়গায় আটকাই নাই। একটা জিনিস এখানে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি আটকাই গেলে কেউ একজন আমার মোবাইলে একটা ফোন দিস, হ্যাঁ? ওকে বাবা। আজকে মনে হয় ইন্টারনেট ঝামেলা করতেছে। আচ্ছা, যেটা হ্যাঁ আমার বলতেছিলাম এখানে, যে, মামা আমার এখানে, আমার এখানে। আচ্ছা আচ্ছা। আমাদের জাস্ট এখানে যতগুলো ইনফরমেশন দেওয়া আছে সেগুলোর মধ্যে একটা ইনফরমেশনই মাথায় রাখতে হবে যে বাংলাদেশের বেশিরভাগ ব্রিজের ক্ষেত্রেই তোমার এক্সিকিউটিং এজেন্সি হচ্ছে বিবিএ, অর্থাৎ বাংলাদেশ ব্রিজ অথরিটি। এটা মাথায় রাখতে হবে। তারপর পদ্মা ব্রিজের কনস্ট্রাকশন পিরিয়ড কত, লায়াবিলিটিস পিরিয়ড কত, এইগুলো মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে? তারপর এখানে পদ্মা ব্রিজ সম্বন্ধে আরো কিছু বেসিক হুম। ইনফো দিয়ে দিচ্ছে। যেমন এটা তোমার ঢাকার সাথে বাংলাদেশের সাউথ ওয়েস্ট রিজিয়নকে কানেক্ট করতেছে, এবং এটা এট এ টাইম একটা হাইওয়ে আর রেলওয়ের কম্বিনেশন। আর আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, এটা ঢাকার মাওয়া অংশের সাথে আমাদের জাঞ্জিরা অংশ, এই জাঞ্জিরা অংশটা আসলে কোথায় আমি নিজেও জানি না, বাবা জিঞ্জিরা, বলো তো। জাঞ্জিরা না?
জিঞ্জিরা ইসের জিঞ্জিরা মধ্যে নারিকেল তোমার জিঞ্জিরা। ফিজিবিলিটি জাজিরা জাজিরা। ফিজিবিলিটি নাকি? স্টাডির মধ্যে তোমার, ও আচ্ছা, জাজিরা, জাজিরা, ঠিক আছে, জাজিরা। জাজিরা পয়েন্ট। আচ্ছা, এই পয়েন্টটা আমি জানি না রিসেপ্টর আসলে ফুল। কোথায়, বাট এই ইয়া করতেছে, পদ্মা ব্রিজ আর কি এই ঢাকার এই প্রান্তের সাথে সাউথ ওয়েস্টের এই প্রান্তকে কানেক্ট করতেছে। আর পদ্মা ব্রিজ বানানো মানে যে শুধু ব্রিজ বানানো ব্যাপারটা এরকম না, ব্রিজের অ্যাপ্রোচ রোড আছে, অ্যাক্সেস রোড আছে, ভায়াডাক্ট আছে, রিসেটেলমেন্ট এরিয়া আছে, আবার রিভার ট্রেনিং এর জন্য কিছু জায়গা প্রয়োজন হয়। তো এই ব্রিজের মধ্যে অনেক কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট গুলোর নাম আমাদের মনে রাখার কোনো দরকার নাই। এটা আমাদের এই কোর্সের উদ্দেশ্য না যে ব্রিজের কম্পোনেন্ট কি কি এগুলো মনে রাখা, এগুলো আমাদের প্রজেক্টের উদ্দেশ্য না। এইখানে এই স্লাইডের মধ্যে যা যা ইনফো আছে এইগুলো মনে রাখার কোনো প্রয়োজন নাই, বুঝছো? তাহলে আমরা কেন পড়তেছি এখন? প্রশ্ন হইতে পারে এই যে ব্রিজের মধ্যে এত কিছু যে আছে, এই কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলো থাকার সম্বন্ধে আমরা পড়তেছি কেন? পড়তেছি কারণ হচ্ছে ব্রিজের যে প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে বানানো হচ্ছে, প্রত্যেকটা কম্পোনেন্ট বানানোর জন্য তোমার অবশ্যই জায়গা দখল করা লাগতেছে। আর যেই জায়গাগুলো দখল করা লাগতেছে সেই জায়গাগুলো তো অবশ্যই কোনো না কোনো মানুষের ছিল, তাই না? সো এই যে এত হিউজ অ্যামাউন্ট মানুষকে একটা নতুন জায়গায়, আমরা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যালো? আচ্ছা, এত হিউজ হ্যাঁ অ্যামাউন্ট বাবা। মানুষকে একটা নতুন জায়গায়, এত হিউজ অ্যামাউন্ট মানুষকে একটা নতুন জায়গায় রিলোকেট করা, তাদের জন্য আবার তাদের যে তারা যে শুধুমাত্র তাদের বাসস্থান হারাবে ব্যাপারটা তো এরকম না। তারা বাসস্থান হারানোর পাশাপাশি তাদের চাকরি বাকরি, তাদের ক্ষেত খামারি, যা কিছু আছে সবকিছুই হারাবে। তো এত মানুষকে, এত হিউজ অ্যামাউন্ট মানুষকে নতুন জায়গায় রিসেটল করা, তারপর তাদের জবের ব্যবস্থা করা, আমাদের আজকে যা আলোচনা করব আর কি, সেই আলোচনাটার মেইন সারবস্তু এইটাই। বুঝতে পারছিস? বুঝছি। যে যেই মানুষগুলো তাদের জায়গা থেকে উৎখাত হয়, তাদেরকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি, সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। এই স্লাইডের কোনো কিছু মুখস্থ রাখার দরকার নেই। আচ্ছা, এখন আমরা যেই মানুষগুলোকে উৎখাত করতেছি তাদেরকে তোমার ইয়া করার জন্য, আহ রিসেটল করার জন্য আমাদের কিছু আইন কানুন আছে, বুঝতে পারছো? যেই মানুষগুলোকে আমরা উৎখাত করতেছি, যেই মানুষগুলোর জমি অধিগ্রহণ করতেছি বা ল্যান্ড একুয়ার করতেছি, তাদের জন্য আমরা বাংলাদেশে তিনটা মেজর আইন দেখতে পাই। একটা হচ্ছে দা অ্যাকুইজিশন, এই শোনা যাচ্ছে তো আমাকে ভাই? শুনতেছি। একটা হ্যাঁ হচ্ছে বাবা। দা অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন অফ ইমুভেবল প্রপার্টি অর্ডিন্যান্স। তুমি এটা কি অশ্লীল জিনিস লিখছো? এটার মানে মুরগি, ওকে। এটার অর্থ মুরগি। ওকে। আচ্ছা, ঠিক আছে। তারপর আরেকটা আইন হচ্ছে দা ইস্ট বেঙ্গল স্টেট টেনেন্সি অ্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, আর আরেকটা হচ্ছে দা পদ্মা মাল্টিপারপোজ ব্রিজ প্রজেক্ট অ্যাক্ট। এই তিনটা অ্যাক্ট আছে আমাদের দেশে। প্রথম অর্ডিন্যান্সটা হচ্ছে দা অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন অফ ইমুভেবল প্রপার্টি অর্ডিন্যান্স। এই একটু রেকর্ডটা অফ করতো। ওকে। ওকে, রেকর্ড শুরু কর। শুরু। আচ্ছা, তাহলে ফার্স্ট যে অর্ডিন্যান্সটা, সেইটার কি ওয়ার্ডস এখানে লেখা আছে, উচ্চারণ করতে চাচ্ছি না। কি ওয়ার্ডস গুলোর প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ড কি মিন করে। একটা ওয়ার্ড মিন করে হচ্ছে কম্পেনসেশন, আরেকটা মিন করে ওনারশিপ, আর আরেকটা মিন করে হচ্ছে কম্পেনসেশন অ্যামাউন্ট। অর্থাৎ আমাদের যে দা অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন অফ ইমুভেবল প্রপার্টি অর্ডিন্যান্স, এটা কম্পেনসেশন, ওনারশিপ অ্যান্ড কম্পেনসেশন অ্যামাউন্ট নিয়ে কথাবার্তা বলে আর কি। এই অ্যাক্ট অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে ল্যান্ড অধিগ্রহণ করা হলে, অথবা কোনো ব্যক্তি মালিকানাধীন ট্রি কাটতে হইলে, অথবা কোনো ব্যক্তি মালিকানাধীন ক্রপস অর্থাৎ শস্য ক্ষেত্র কাটতে হইলে, অথবা কোনো ব্যক্তি মালিকানার স্ট্রাকচার যদি ভাঙ্গা পড়ে কোনো একটা প্রজেক্টের সময়, তখন এই জিনিসগুলোর উপর খেয়াল রেখে তোমাকে কম্পেনসেশন দিতে হবে। আর কম্পেনসেশন অ্যামাউন্টটা কত হবে? কম্পেনসেশন অ্যামাউন্টটা হবে হচ্ছে মার্কেট ভ্যালু প্লাস 50%। বুঝছো? মানে ধরো তুমি একটা হুম প্রজেক্ট করা হচ্ছে তোমার বাড়ির উপর দিয়ে, তোমার বাড়ির দাম 1 কোটি টাকা, তোমাকে সরকার ফেরত দিবে কত তাহলে? 1.5 কোটি টাকা ফেরত দিবে। বুঝছো? যদি তোমার ওই জায়গাটুকু সরকারের দখলে চলে যায় হুম প্রজেক্ট করার সময়, অর্থাৎ মার্কেট ভ্যালুর সাথে 50% অ্যাড হবে। আরেকটা অ্যাক্ট হচ্ছে দা ইস্ট বেঙ্গল স্টেট টেনেন্সি অ্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট। এই একটা কাজ করে হচ্ছে তোমার ওই যে নদীতে ডুবে যাওয়া জমি আছে না, নদী ভাঙ্গনের কারণে নদীতে তো কিছু জমি ডুবে যায়। হুম আবার ওই নদীগুলো তো কোনো একটা জায়গায় তোমার, সরি, ওই জমিগুলো আবার কোনো একটা জায়গায় জেগে উঠে। সো অ্যালুভিয়ান এন্ড ডিলুভিয়ান ল্যান্ড, অ্যালুভিয়ান ল্যান্ড মানে হচ্ছে তোমার যেই জমিগুলা নদীর নিচে ডুবে যায়, আর ডিলুভিয়ান ল্যান্ড হচ্ছে যেই জমিগুলা নদী থেকে আবার জেগে উঠে।
এই অ্যালুভিয়ান আর ডিলুভিয়ান ল্যান্ডের দাম টাম, অথবা এইটা অধিগ্রহণ করার প্রয়োজন হলে তোমার কি করণীয়, সেইগুলো নিয়ে আলোচনা করে হচ্ছে দ্য ইস্ট বেঙ্গল স্টেট টেনেন্সি অ্যাক্ট। আর এই দুইটা অ্যাক্টের যে কি সমস্যা, মানে মানে মেজর কি বলে এটাকে, ডিফেক্ট, মেজর ডিফেক্ট হচ্ছে এই এক দুইটা কাজ করে হচ্ছে, উপরে যে দুইটা এক নিয়ে কথা বললাম, এই দুইটা এক কাজ করে হচ্ছে শুধুমাত্র সেই জমিগুলো নিয়ে, যেই জমিগুলোর তোমার দলিল আছে, বুঝছো, সেই জমিগুলো নিয়ে কাজ করে। এখন তো অনেক মানুষ আছে বাংলাদেশে যারা তোমার কোনো দলিল পত্র ছাড়াই সরকারি জমিতে বেহুদা বসে থাকে, বুঝতে পারছো, সরকারি জমিতে বেহুদা হুম বাসাবাড়ি কইরা বসে। এখন তাদেরকেও তো উচ্ছেদ করা প্রয়োজন হবে যদি আমি একটা প্রজেক্ট করতে চাই। সো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যারা তোমার কোনো দলিল ছাড়া বা কোনো প্রমাণ ছাড়া একটা জমি দখল করে বসে আছে, তাদের ক্ষেত্রে আমি কি করতে পারি, সেইটা নিয়ে ডিসকাস করে হচ্ছে দা পদ্মা মাল্টিপারপাস ব্রিজ প্রজেক্ট অ্যাক্ট। বুঝতে পারছো? হ্যালো। হুম এটার আরেকটা কাজ হচ্ছে যে যদি তোমার কেউ ফ্রড ক্লেম করে, ধরো তোমার কেউ একটা জমির আসলে অধিকারী না, বাট সে ক্লেম করে বসলো যে এটা তার জমি, তখন করণীয়টা কি, সেই করণীয়টাও ডিসকাস করে হচ্ছে দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ প্রজেক্ট অ্যাক্ট। আর এই পদ্মা মাল্টিপারপাস ব্রিজ প্রজেক্ট আরেকটা জিনিসও এনশিওর করে, সেটা হচ্ছে ভিডিও ফিল্মিং এর মাধ্যমে তোমার যেই জায়গাটাতে প্রজেক্ট করা হচ্ছে সেই জায়গাটার চারপাশ সম্বন্ধে যাতে একটা ভিডিও করে রাখা হয়। এতে কি সুবিধা হবে, এতে তোমার সুবিধা হবে হচ্ছে এই যে তুমি কেউ ক্লেম নিয়ে আসলেও তুমি তাকে দেখাইতে পারবা যে তুমি যে জায়গাটা নিয়ে ক্লেম করতেছো সেই জায়গাটা তো আসলে অন্যজনের। এটা তুমি ভিডিওর মাধ্যমে তাকে প্রুফ হিসেবে দেখাতে পারবা। সো এই ভিডিও ফিল্মিং টু কি প্রুফের ব্যাপারে প্রভিশনস তোমার এই দা পদ্মা মাল্টিপারপাস ব্রিজ প্রজেক্ট একটাতে আছে। সো এই তিনটা এক একটু মনে রেখো কষ্ট করে, বুঝেছো? এখন হুম কে হ্যাঁ মামা। কতটুকু গেছো, এখন কে কতটুকু তোমার ক্ষতিপূরণ পাবে সেটা তোমার এই অ্যাক্টগুলোতে কোন একটাতে স্পেসিফিক হবে এটা জানি না, বাট এই অ্যাক্টগুলোর মধ্যে কোন একটাতে হয়তো বলা আছে। এখন কি বলা আছে সেটা আমি একটু বলি। যে ধরো তুমি এমন কাউকে উৎখাত করতেছো যে আসলে ভূমিহীন, যার ভূমির আসলে কোনো দলিল নাই, যে সে কোন যে জায়গাটাতে আছে সেই জায়গাটা যে তার পৈতৃক জমি, এই ব্যাপারে কোনো দলিল টলিল হয়তো নাই। এখন যদি এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন ওই ব্যক্তি 2.5% জায়গা পাবে। বুঝতে পারছো? যদি কোনো ব্যক্তি, এমন কোনো ব্যক্তিকে উচ্ছেদ করা প্রয়োজন পড়ে যেই ব্যক্তি এমন একটা জায়গায় ছিল যেই জায়গার আসলে কোনো দলিলই নাই তার কাছে, বুঝতে পারছো, সে সরকারি জমিতে আছে কথার কথা ধরো, হুম এখন তাকে যদি উচ্ছেদ করার প্রয়োজন পড়ে তাকে তোমার কতটুকু জমি ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে, তাকে তোমার 2.5% জমি ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। এখন এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে যে এই জমির অর্ধেক স্বত্বাধিকার পাবে হচ্ছে হাজবেন্ড, আর অর্ধেক স্বত্বাধিকার পাবে হচ্ছে কে, অর্ধেক স্বত্বাধিকার পাবে হচ্ছে ওয়াইফ। আর এই জমিটার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে যদি হাজবেন্ড মারা যায়, হাজবেন্ড মারা গেলে নর্মালি তোমার বাবা, হাজবেন্ড মারা গেলে জমির মালিক কে হয় বাবা? হাজবেন্ড মারা গেলে স্ত্রী, নর্মালি জমির মালিক কে হয়? স্ত্রীরা। ছেলে মেয়ে, ছেলে মেয়ে। ছেলে মেয়ে আ- মেয়ে হয় না মনে হয়। ছেলে মেয়ে হয়। ছেলে ছেলে, ছেলে হয় ছেলে মোস্ট হয়, প্রবাবলি। মেয়ে হয় না। Damn, আচ্ছা, damn. কিন্তু এই জমিটার ক্ষেত্রে তোমার নিয়ম হচ্ছে যে তোমার এই টাইপ অফ জমির ক্ষেত্রে হাজবেন্ড মারা গেলে একদম শুধুমাত্র শুধুমাত্র ওয়াইফই তোমার জমির মালিকানা পাবে, তোমার এখানে ছেলে মেয়ে কোনো জমির মালিকানা পাবে না। ইভেন যদি বিধবা মহিলাও হয় এবং তাকে যদি উচ্ছেদ করার প্রয়োজন পড়ে, তবে তাকেও 2.5% জমি দিতে হবে, এবং তাকে এই 2.5% জমির মালিকানা দিতে হবে, তার ছেলে মেয়েকে কোনো ধরনের মালিকানা এখানে দেওয়া হবে না। সো এই জিনিসগুলোই আর কি এখানে লেখা আছে, বুঝতে পারছস? ইভেন ইভেন হুম এই জমির রুলটা আরো স্ট্রিনজেন্ট, যে যদি তুমি কেউ হাজবেন্ডের সাথে করে ডিভোর্স করে, হাজবেন্ড বাইচা আছে বাট এক্ষেত্রে যদি হাজবেন্ডের সাথে ওয়াইফ ডিভোর্সও নেয়, সেক্ষেত্রে ওয়াইফ জমির মালিকানা পাবে। বুঝতে পারছিস? সো এই 2.5 ডেসিমেল যে জমি বা Damn. 2.5% যে জমি, এই জমির ক্ষেত্রে পুরা লটা নারীদের জন্য আর কি, সব মিলে আমি যদি বলতে চাই ওভারঅল। ঠিক আছে, আচ্ছা পরের পার্টটায় আচ্ছা আসি। আব্দুল্লাহ, মনে কর মানে, বল বল। হ্যালো। হ্যাঁ বল, শুনতেছি না, কোশ্চেনটা হচ্ছে যে শুনতেছি মনে কর বল। হাজবেন্ড আর ওয়াইফের সেপারেশন হয়েছে,
আর হাজবেন্ড হচ্ছে হ্যাঁ, তোর খাস জমিতে থাকে, তার কোনো পৈতৃক দলিল নাই। তাহলে নাই। এখন যদি সরকার থেকে উচ্ছেদ করে রিসেটেলমেন্ট আইন অনুসারে, তো সে কোনো জমি পাবে না, তার ওয়াইফ জমি পাবে। ওয়াইফ পাবে, ওয়াইফই পাবে। এটাই তো এখানে বলতেছে ভাই। এই যে দেখ, অন তার ওয়াইফ ডিভোর্স, যদি মরে যায়। সেপারেশন, death of husband, the ownership will be automatically be vested to the wife. এখন ওয়াইফ মরে গেলে কি হবে সেটা জানি না, বাট এইটুকুন আমি বুঝি যে ডিভোর্স হইলে, সেপারেশন হইলে অথবা ডেথ অফ দ্য হাজবেন্ড হইলে দ্য ওনারশিপ উইল অটোমেটিক্যালি বি ভেস্টেড টু দ্য ওয়াইফ। বুঝছস? সুমিত, তোর ইন্টারেস্ট কেন রে সুমিত? হ্যাঁ, কি? বুঝছি বুঝছি। সুমিত এত ইন্টারেস্ট আচ্ছা, কেন? আচ্ছা, তারপরে আসি, তারপরে আসি। তারপর এটা হচ্ছে ক্যাটাগরি এ টাইপ প্লট আর কি। ক্যাটাগরি বি টাইপ প্লট কি? ক্যাটাগরি বি টাইপ প্লট হচ্ছে যে যদি কোনো কি বলে, এমন কোনো মানুষ, এমন কোনো লস হয় একটা মানুষের। ধরলাম একটা মানুষ, সাপোজ, আমি একটু ভালো মতো এক্সাম্পল দিয়ে বোঝাই, মানে আমি কথার মাধ্যমে বোঝাতে পারতেছি না, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। কথার কথা ধর, রম্য মামা। রম্য মামার মোটামুটি জমি আছে। মোটামুটি জমি, আমি কিন্তু বলতেছি না অনেক বিশাল অ্যামাউন্ট অফ জমি, মোটামুটি জমি। এবং রম্য মামার জমি ধরো হচ্ছে 20 শতাংশের কম। এখন রম্য মামার জমি যদি 20 শতাংশের কম হয় এবং জমির মধ্যে যদি তার বাড়ি টাড়ি থাকে, তখন তার জমির উপর দিয়ে যদি কোনো প্রজেক্টের রাস্তা যায়, তখন রমমামা 5 শতাংশ জমি হিসেবে পাবে, ক্ষতিপূরণ হিসেবে পাবে। বুঝছো? কিন্তু হুম রমমামার জমি যদি 20 শতাংশের চাইতে বেশি হইতো, আমি ক্যাটাগরি বিতে কি বলছি? ক্যাটাগরি বিতে বলছি রমমামার জমি 20 শতাংশের কম এবং রমমামার ওই জমিতে বাড়ি আছে, ওই জমিতে একটা বাড়ি আছে, এক্ষেত্রে সে 5 শতাংশ জমি ফেরত পাচ্ছে। বাট রমমামার জমি যদি 20 শতাংশের চেয়ে বেশি হয়, তখন সে কতটুকু জমি ক্ষতিপূরণ হিসেবে পাবে? ক্ষতিপূরণ হিসেবে সে পাবে হচ্ছে 0.5 শতাংশ। বুঝতে পারছো? বুঝছি। এবং এখানে আরো কিছু কন্ডিশন আছে, এখানে আরো কিছু কন্ডিশন আছে। ধরো রম্যমামার জমি 20 শতাংশের কম, তাও সে 7.5 শতাংশ জমি ক্ষতিপূরণ হিসেবে পাইতে পারে। কখন পাইতে পারে? যদি রম্যমামার 2টা বিবাহিত ছেলে থাকে। বুঝছো? তখন রম্যমামা আবার 7.5 শতাংশ জমি পাবে। এই কনসেপ্টটা কি তোরা বুঝতে পারতেছস? তোমার লাস্টের কনসেপ্টটা বুঝি নাই। আমি আবার না, আরেকবার একটু রিপিট করি। বুঝছি। রম্যমামাকে দিয়ে চিন্তা করো। রম্যমামা জমি তার 20 শতাংশের কম, রম্যমামার কোনো ছেলে পেলে নাই, অথবা ছেলে পেলে থাকলেও ছেলে পেলে বিয়ে শাদী করে নাই। তখন রম্যমামা ক্ষতিপূরণ হিসেবে কত টাকা, কত জমি পাবে? কতটুকু জমি পাবে? 5 শতাংশ জমি পাবে। কিন্তু ধরো রম্যমামার জমির পরিমাণ 20 শতাংশের বেশি, অথবা ধরো রম্যমামার জমির পরিমাণ 20 শতাংশের কম, কিন্তু তার 2টা ছেলে আছে, যে 2টা ছেলে আবার বিবাহিত। তখন সে কত শতাংশ জমি ক্ষতিপূরণ হিসেবে পাবে? 7.5 শতাংশ জমি ক্ষতিপূরণ হিসেবে পাবে। আবার বলা লাগবে? হ্যালো? বুঝছি, না, এটা এবার না, বুঝছি। বুঝতে বুঝছি। পারছি না। শিওর? হুম ইয়েস। হ্যালো? তিন। লাস্টের পার্টটা আমি নিজেও বুঝি নাই, কমার্শিয়াল প্লটস। আমি এখন পরের পার্টে চাই। এখন এই যে জমি জমার এই যে ইস্যুগুলা, এতগুলো ইস্যু বললাম, লেজিসলেশন, তারপর তোমার কে কতটুকু প্লট পাবে না পাবে, এইগুলো নিয়ে কথাবার্তা। এই যে এই জিনিসগুলো নিয়ে ডিল করে হচ্ছে মিনিস্ট্রি অফ ল্যান্ড। আর মিনিস্ট্রি অফ ল্যান্ডের আন্ডারে একটা কমিটি আছে, কমিটিটার নাম হচ্ছে পিভ্যাক। পিভ্যাক মানে হচ্ছে প্রপার্টি ভ্যালুয়েশন অ্যাডভাইসরি কমিটি। এরা আর কি ল্যান্ড রিলেটেড জিনিসপাতিগুলো নিয়ে কাজ করে। মিনিস্ট্রি অফ ল্যান্ডের আন্ডারে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, এই আলাদা আলাদা ডিপার্টমেন্ট গুলো আলাদা আলাদা জিনিসের ভ্যালুয়েশন করে। এই যে আমি একটু আগে বলতেছিলাম না যে তোমার ল্যান্ডের কম্পেনসেশন করার প্রয়োজন হয়, কি কি গাছ কাটা পড়লো সেইগুলোর কম্পেনসেশন করার প্রয়োজন হয়, তারপর ক্রপের কম্পেনসেশনের প্রয়োজন হয়, স্ট্রাকচারের কম্পেনসেশনের প্রয়োজন হয়। এই প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসের কম্পেনসেশনের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্টই আছে। যেমন কারো ধরো ল্যান্ড ক্ষতিগ্রস্ত হইলো বা ল্যান্ড দখল করার বা অধিগ্রহণ করার প্রয়োজন হইলো, তখন ওই ল্যান্ডের ভ্যালু কত হবে সেটা জাজ করে হচ্ছে রেজিস্ট্রার। তারপর কোনো গাছটা যদি কোনো মানুষের কাটা পড়ে প্রজেক্টের সময়, তখন সেই গাছের দাম কত সেটা ইভ্যালুয়েট করে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট। তারপর ক্রপের দাম কত, কারো যদি শস্য ক্ষেত কাটা পড়ে বা কারো যদি শস্য ক্ষেত দখলের প্রয়োজন হয়, তখন ওই ক্রপের দাম কত সেটা জাজ করে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। স্ট্রাকচারের কোনো ক্ষতি হইলে সেই স্ট্রাকচারের দাম কত হতে পারে? ধরো তোমার বাড়ি ভাঙ্গা পড়লো, তোমার বাড়িটা ধরো পদ্মা সেতুর রাস্তার মধ্যে, তখন ওই স্ট্রাকচারের দাম কতটুকু সেটা জাজ করবে হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। সো এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্ট গুলো মিনিস্ট্রি অফ ল্যান্ড আর
প্রপার্টি ভ্যালুয়েশন অ্যাডভাইসারি কমিটির আন্ডারে কাজ করে। এরা আর কি ল্যান্ড বা যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর ভ্যালুয়েশন নিয়ে কাজ করে। এখন এই যে আমরা এতগুলো অ্যাক্ট পড়লাম, তার মধ্যে প্রথম একটা, দ্য অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন অফ ইমুভেবল প্রপার্টি অর্ডিন্যান্স, এই একটার সবচেয়ে বড় লিমিটেশনস কি কি? সবচেয়ে বড় লিমিটেশনস হচ্ছে যে এই একটা যাদের দলিল নাই জমির, অথবা যারা অবৈধভাবে থাকে, যাদের দলিল নাই অথবা যারা অবৈধভাবে থাকে তাদেরকে ইংলিশে বলা হয় হচ্ছে আনটাইটেলড। কথাটা মনে থাকবে। পরীক্ষায় কিন্তু আবার এই দলিল নাই অবৈধভাবে থাকে এইগুলো লিখিস না, পরীক্ষায় হুম, লিখবি হচ্ছে আনটাইটেল। আনটাইটেলড পপুলেশন। তো যাদের ওকে। দলিল নাই জমির অথবা যারা অবৈধভাবে থাকে তাদেরকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে সেইটা নিয়ে ওই যে প্রথম যে লটা, দ্য অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন অফ ইমুভেবল প্রপার্টি অর্ডিন্যান্স, এইটার মধ্যে তেমন একটা কথাবার্তা বলা নাই। তাছাড়া তোমার আহ, এই ল, এই একটা অনুযায়ী, দ্য অ্যাকুইজিশন এন্ড রিকুইজিশন অফ ইমুভেবল প্রপার্টি অ্যাক্ট, এই একটা অনুযায়ী তোমার যে ক্ষতিপূরণ পাবা সেই ক্ষতিপূরণটা পাবা হচ্ছে রেজিস্টার্ড রেটে। রেজিস্টার্ড রেট মানে হচ্ছে ধরো তুমি 30 বছর আগে জমি কিনছো, 30 বছর আগে ধরো এক কাঠা ছিল 5,000 টাকা, তোমাকে ক্ষতিপূরণ দেওয়ার সময় এক কাঠা 5,000 টাকাই দিবে। বুঝতে পারছো? কিন্তু এখন তো তুমি অবশ্যই বুঝো যে এক কাঠার দাম তো এখন আর 5,000 টাকা সম্ভব না। সো তোমারে যদি এখন 5,000 টাকায় ক্ষতিপূরণ দেয়, এটা তো কমপ্লিটলি ইললজিক্যাল একটা ব্যাপার হয়ে গেল এখনকার দামে। তো ধরো এখন একটা জমির দাম 1 কাঠা 30 লাখ, বা 30 বছর আগে তুমি যখন কিনছো তখন এক কাঠা জমির দাম 5,000 টাকা। তো এখন যদি সরকার তোমার 5,000 টাকা ক্ষতিপূরণ দেয় এক কাঠার জমির অধিগ্রহণের জন্য, সেটা কমপ্লিটলি তোমার জন্য লস। আমাদের এই ফার্স্ট একটা বলে যে এক্সচেঞ্জ অর কম্পেনসেশন হওয়া উচিত হচ্ছে রেজিস্টার্ড রেটে, যেটা অবশ্যই যারা ক্ষতির শিকার হচ্ছে তাদের জন্য পুরোপুরি একটা লস। এটা একটা লিমিটেশন আর কি, দ্য অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন অফ ইমুভেবল প্রপার্টি অ্যাক্টের। এখন এই যে লিমিটেশন গুলো, এই লিমিটেশন গুলোকে কভার আপ করে হচ্ছে বাংলাদেশ সংবিধানের আর্টিকেল নাম্বার 40। আহ বাংলাদেশ সংবিধানের আর্টিকেল নাম্বার 40টা কি বলে? এটা বলে হচ্ছে প্রপার সাপ্লিমেন্টারি স্টেপস শুড বি টেকেন ফর অল পিপল টু বি ইফেক্টেড। মানে যারা যারা এফেক্টেড হয়েছে, এখানে কিন্তু লক্ষ্য করে দেখ, এখানে কিন্তু বলে নাই যে টাইটেলড কেউ ইফেক্টেড হয়েছে নাকি আনটাইটেলড কেউ ইফেক্টেড হয়েছে, এরকম কিছু কিন্তু বলে নাই। এখানে কিন্তু জাস্ট ডাইরেক্ট বলছে যে প্রপার সাপ্লিমেন্টারি স্টেপস শুড বি টেকেন ফর অল পিপল টু বি ইফেক্টেড, মানে সব পিপলের জন্য এই আর্টিকেল নাম্বার 40টা। সো বাংলাদেশ সংবিধানের আর্টিকেল নাম্বার 40টা যদি তোমার করতে হয়, ফলো করতে হয়, অবশ্যই যারা আনটাইটেল তাদেরকেও কম্পেনসেশনের ব্যবস্থা করতে হবে। তা নাহলে তো তুমি সংবিধানের বিরুদ্ধে চলে গেলা। সো এই যে লিমিটেশন গুলা, দ্য অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন অফ ইমুভেবল প্রপার্টি অ্যাক্ট, এই লিমিটেশনটাকে তখন করে কম্পেনসেট করে হচ্ছে বাংলাদেশ সংবিধানের আর্টিকেল নাম্বার 40। কথাটা ক্লিয়ার নাকি কথাটা ক্লিয়ার না? ক্লিয়ার। বুঝছি। হ্যালো। ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা, বাবা, ক্লিয়ার। সো এই যে সংবিধান লজ এইগুলোর বেসিসে কিছু রিসেটেলমেন্ট পলিসি নেওয়া হয়, মানে তোমার কোন পলিসিগুলো ফলো করে মানুষগুলোকে তোমার রিসেটেল করা হবে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো হবে, বা তাদের হারিয়ে যাওয়া জব বা তাদের হারানো চাকরির যোগান দেওয়া হবে, এইসব ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করে হচ্ছে রিসেটেলমেন্ট পলিসি। এখন রিসেটেলমেন্ট পলিসি গুলো অবশ্যই তোমার বাংলাদেশের এক্সিস্টিং যে ল গুলা সেই ল গুলোর সাথে কনসিস্টেন্ট হইতে হবে। যেমন আমি এই যে এখানে 3টা ল দেখাইছিলাম, এই 3টা ল এর সাথে কনসিস্টেন্ট হইতে হবে, অর্থাৎ এই ল এর রীতিনীতিগুলো তোমার মেনেই রিসেটেলমেন্ট পলিসি করতে হবে। পাশাপাশি অবশ্যই বাংলাদেশ সংবিধানে যেই রুলস এন্ড রেগুলেশনস বলা আছে সেইগুলো ফলো করেও তোমাকে রিসেটেলমেন্ট পলিসি বানাইতে হবে। এর পাশাপাশি অবশ্যই তোমার প্রজেক্ট তুমি তো একা বানাতে পারবা না, কিছু কিছু কোম্পানি তোমার ফান্ড করবে তোমার প্রজেক্টের সময়। যেমন পদ্মা ব্রিজের ক্ষেত্রে তোমার ডাব্লিউডিবি, এডিবি, জাইকা, আইডিবি, এগুলোর এক একটা ফুল ফর্ম কি এক একজন বল। এই বিসিএস সুরিত বল। আমি পানি খাই ততক্ষণ একটু। বল ফ্রেড বল। ডাব্লিউডিবি কি বল। ডাব্লিউডিবি কি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড? ইয়েস। না, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ব্যাংক। ও, কিরে ভাই, কি থেকে কি? এডিবি হচ্ছে এশিয়ান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে তাহলে এডিবি। জাইকার মিনিং আমিও জানি না। জাইকা তো আইডিবি, তোর ইয়ে জাইকার কি মিনিং বলে, আমি জানি না। জাপান জাইকা ইন্টারন্যাশনাল জাপানিজ কর্পোরেট কিছু একটা এজেন্সি নাকি জানি। হয়তো। আর আইডিবি হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এখন এরাও ফের। তোমার যেহেতু ফাইন্যান্স করছে, তো এদের মর্জি মতো তোমার কিছু পলিসি বানাইতে হবে যাতে এরা সন্তুষ্ট হয় আর কি। বুঝতে পারছো? সো এইগুলো এই খেয়াল রেখে জাইকা তোমাকে মানে জাপান রিসেটেলমেন্ট পলিসি। ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি না?
এই সাবাস, এই তো বিসিএস শুরু। আচ্ছা, সো আমি বলতে এরা পারি। যেহেতু তোমার এরা যেহেতু তোমার এখানে ফাইন্যান্স করতেছে, সো এদের কথাবার্তা মেনটেন করেও বা এদের রিকোয়ারমেন্ট মেনটেন করেও তোমাকে পলিসি করতে হবে। সো পলিসির ক্ষেত্রে আমি কি কি কথা বললাম এগুলো কিন্তু মাথায় রাখিস ভাই, মানে বেহুদা কথা বলতেছি না। পলিসির ক্ষেত্রে, পলিসি বানানোর ক্ষেত্রে তোমার কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। নাম্বার ওয়ান, তোমাকে লক্ষ্য রাখতে হবে হচ্ছে দেশের এক্সিস্টিং আইনগুলোর প্রতি। যেমন আমাদের ক্ষেত্রে দেশের এক্সিস্টিং ল্যান্ড অ্যাকুইজিশন রিলেটেড আইন কোনগুলো, এই তিনটা। তো তোমাকে এই তিনটা আইনের দিকে যত্নশীল হইতে হবে। তারপর তোমাকে লক্ষ্য রাখতে হবে হচ্ছে বাংলাদেশ সংবিধানে কি কি আর্টিকেল আছে ল্যান্ড অ্যাকুইজিশন রিলেটেড, এটার দিকেও লক্ষ্য রাখতে হবে। এবং লক্ষ্য রাখতে হবে হচ্ছে যে যারা তোমার প্রজেক্টটাকে ফাইন্যান্স করতেছে তারা কি কি পলিসি তোমার কাছে চাচ্ছে। সো এই জিনিসগুলোকে লক্ষ্য করে তোমাকে রিসেটলমেন্ট পলিসিটা বানাইতে হবে। এম আই ক্লিয়ার? হ্যাঁ বাবা, হ্যালো। বুঝছি। হ্যাঁ মামা। ঠিক আছে। এখন তোমার ডাব্লিউডিবি কি কি পলিসি নেয়, এটার ক্ষেত্রে তোমার ডাব্লিউডিবি কি কি পলিসি চায় আর কি। তোমার ডাব্লিউডিবি যদি অর্থায়ন করে, সে যে প্রজেক্টে অর্থায়ন করছে সেই প্রজেক্টে কিছু কিছু পলিসি ইমপ্লিমেন্ট হোক, এটা চায়। কি কি পলিসি ইমপ্লিমেন্ট হোক সেটা চায় ডাব্লিউডিবি। প্রথমত তারা চায় হচ্ছে, শর্টকাট লেখা আছে, এটা মুখস্থ করে নিস। তারা চায় হচ্ছে সোশ্যাল স্ক্রিনিংটা যাতে ভালো মতো হয়, তারপর ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা যাতে ভালো মতো হয়, আর পাবলিক কনসালটেশন এন্ড পার্টিসিপেশন এটা যাতে ভালো মতো হয়। সোশ্যাল স্ক্রিনিং বলতে আমি এখানে কি বুঝাচ্ছি, তোমার তো খালি এখানে ইয়া লিখলে হবে না, মানে পয়েন্ট লিখলে হবে না, অবশ্যই পয়েন্টের কিছু ব্যাখ্যা দিতে হবে। সোশ্যাল স্ক্রিনিং বলতে আমি এখানে বুঝাচ্ছি হলো যে তোমার একটা সোসাইটিতে অ্যাকচুয়ালি কারা ইফেক্টেড হচ্ছে সেটা জাজ করা। কারণ তোমার ওই যে আমি প্রথমে বলতেছিলাম যে অনেকেই তোমার ফ্রড ক্লেইম করতে পারে যে আমি জমিতে থাকতাম, অথবা অনেক বাংলাদেশে অনেক জায়গায় এমনও দেখা গেছে যে ধরো একটা জায়গায় একটা প্রজেক্ট হবে, মানুষ যখন এটা শুনছে তখন সে প্রজেক্টের তার নিজের জায়গাতে একটা বাড়ি তুলে ফেলছে। তার কিন্তু কোনো বাড়ি টাড়ি ছিল না, তার নিজের জমিতে কোনো বাড়ি টাড়ি ছিল না। সে যখন জানতে পারছে যে তার জমি দিয়ে একটা রাস্তা যাবে, তখন সে তার নিজের জমিতে একটা বাড়ি তুলে ফেলছে। সে কেন এটা করছে? কারণ তার যদি বেশি বাড়ি ভ্যালু থাকে পাওয়ার জন্য জমি। তাহলে সে তাহলে সে বেশি ভ্যালু পাবে, বড় প্লট পাবে, বড় রিসেটেলমেন্ট ভ্যালু পাবে। সো এই যে ফ্রড ক্লেম গুলো যাতে না হয়, বা অ্যাকচুয়ালি কারা তোমার কি বলে ক্যাশ পাওয়ার বা কি বলে এটাকে ক্ষতিপূরণ পাওয়ার দাবি রাখে, প্রকৃত দাবি রাখে বা যোগ্য দাবি রাখে, সেইটাকে তোমার জাজ করার জন্য সোশ্যাল স্ক্রিনিংটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ডাব্লিউডিবি চায় যাতে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা ঠিক মতো হয়। কারণ ধরো পদ্মা ব্রিজ বানানোর সময়, কথার কথা ধরো পদ্মা ব্রিজ বানানোর সময় ইলিশের গতিপথ, ইলিশের মাইগ্রেশনের গতিপথ, এটা নিয়ে কোনো কনসার্নই রাখা হইলো না, তাহলে বাংলাদেশ থেকে ইলিশ বিলুপ্ত হয়ে যাইতো, একদম টু বি অনেস্ট। এই জন্য একটা প্রকল্প নেওয়ার সময় কি কি ইম্প্যাক্ট পড়তেছে সেটা একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে তোর ইয়া করতে হবে, অ্যাসেস করতে হবে। ওই যে বললাম আমি, যদি পদ্মা ব্রিজ বানানোর সময় নদীতে থাকা ইকোসিস্টেমের উপর পদ্মা ব্রিজের যে ইম্প্যাক্ট সেটা যদি অ্যাসেস না করা হইতো, তাহলে নদীতে কোনো ইকোসিস্টেম টিকতোই না আর। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। পাবলিক কনসালটেশন এন্ড পার্টিসিপেশন এটাও গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ ধরো একটা প্রজেক্ট তুমি করলা, যে প্রজেক্টটা পাবলিক চাই না, তখন কিন্তু এটা থেকে আর মানুষ বেনিফিটেড হবে না। যেমন তোর পেপার পড়লে দেখতে পারবি যে তোর আরিয়াল বিলে একটা এয়ারপোর্ট করতে চাইছিল, এটা মনে হয় স্যারও ক্লাসে বলছিল আমার যতদূর মনে পড়ে। আরিয়াল বিলে একটা এয়ারপোর্ট হওয়ার কথা উঠছিল আর কি। এখন এয়ারপোর্টটা অবশ্যই, মানে আমাদের বাহ্যিক চোখে মনে হয় যে এয়ারপোর্ট হইলে সেটা দেশের জন্য ভালো, দেশের ইকোনমির জন্য ভালো, তারপর ওই এলাকার মানুষের জন্য ভালো। বাট আরিয়াল বিলের আশপাশের মানুষজন কিন্তু প্রোটেস্ট করছে, এবং প্রোটেস্ট করার কারণে আলটিমেটলি কিন্তু আরিয়াল বিলে তোর এয়ারপোর্টটা হয় নাই। অর্থাৎ একটা প্রজেক্ট করার সময় অবশ্যই পাবলিক কনসালটেশন করে নিতে হবে, এইটা দেখার জন্য যে পাবলিক আসলে তোর প্রজেক্টটা চায় কিনা, বা পাবলিক এখান থেকে যে বেনিফিট গুলো আসবে সেই বেনিফিট গুলো সম্পর্কে সচেতন কিনা, অথবা পাবলিক কি কি ইনপুট চায় প্রজেক্টের মধ্যে, এইসব জিনিসপাতি জাজ করার জন্য তোমার পাবলিক কনসালটেশন এন্ড পার্টিসিপেশন খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়েও পরে কথাবার্তা আসবে। তাছাড়া ইনভলন্টারি রিসেটেলমেন্ট এটা অ্যাভয়েড করতে হবে। মানে একটা মানুষ ইয়া হতে চাচ্ছে না, তার নিজের বাসস্থান থেকে সরে যেতে চাচ্ছে না, তাকে জোর করে তার বাসস্থান থেকে সরানো, এটা অ্যাভয়েড করতে হবে। যদিও বাংলাদেশে কয়টা প্রজেক্টে এই কাজটা করা হয় সেটা নিয়ে আমি সন্দিহান। কারণ বাধ্য হয়ে জমি দিয়ে দেওয়াই লাগে। কারণ কথার কথা ধর, একটা রাস্তা যাচ্ছে, তোর আশেপাশে সবাই জমি দিয়ে দিচ্ছে,
এখন তুই যদি জমি না দেস আলটিমেটলি কিন্তু তোর একা হয়ে যাইতে হবে, কারণ তোর আশেপাশে কোনো মানুষজন আর থাকবে না। সো বাধ্য হয়ে তোর জমিটা তখন দিয়ে দিতেই হবে। কি বলে এটাকে, সোশ্যাল স্ট্রাকচার মেনটেন করার জন্য বা সামাজিক চাপে বা সামাজিক পিয়ার প্রেসারে বা ময় মুরব্বির পিয়ার প্রেসারে তোর জমিটা তখন দিয়ে দিতেই হবে। বাট কি বলে, এট বেস্ট কেসে তোর ইনভলেন্টারি রিসেটেলমেন্ট গুলো অ্যাভয়েড করাটাই শ্রেয়। আর ডাব্লিউডিবি আরেকটা জিনিসও ডিমান্ড করে প্রজেক্ট থেকে, সেটা হচ্ছে তুমি যে প্রজেক্টটা করতেছো সেই প্রজেক্টটা করার সময় তুমি মানুষগুলোকে সরায় দিচ্ছ নিজের বাসস্থান থেকে। এখন নিজের বাসস্থান থেকে সরায় দেওয়ার পাশাপাশি তারা কিন্তু তাদের জব অপরচুনিটি, লিভলিহুড অপরচুনিটি এইগুলো হারায় ফেলতেছে। ধরো একটা মানুষ করতো, খেতি করতো বা খেতে কাজ করতো, তুমি তার জমি যদি অধিগ্রহণ করে ফেলো, তুমি তার ক্ষেত করার মাধ্যমে যে আয়টার উৎস, সেই আয়টার উৎসটা নষ্ট করে ফেলতেছো। তোমাকে অবশ্যই এটা এনশিওর করতে হবে, তুমি প্রজেক্ট করে যখন ওই মানুষটাকে রিসেটেল করবা বা যখন ওই মানুষটাকে নতুন জায়গায় তুমি নিবা, তখন যাতে ওই মানুষটা তার জবের দিক থেকে, ইনকামের দিক থেকে অথবা লিভলিহুডের দিক থেকে প্রজেক্টের আগে সে যে অবস্থায় ছিল সেই অবস্থাটায় যাতে ফিরে যেতে পারে। অর্থাৎ প্রজেক্টের আগে সে যেমন আর্থিকভাবে একটা স্থায়ী অবস্থায় ছিল বা স্টেবল অবস্থায় ছিল, সেই অবস্থায় যাতে সে ফিরে যেতে পারে। এই কথাটাই এখানে লেখা হয়েছে যে জব অপরচুনিটি আর লিভলিহুড অপরচুনিটি or other opportunity to ensure economic conditions to pre project level। অর্থাৎ তোমাকে প্রি প্রজেক্ট লেভেলের ইকোনমিক কন্ডিশন এনশিওর করার জন্য জব অপরচুনিটি, লিভলিহুড অপরচুনিটি অথবা আদার অপরচুনিটি গুলো মানুষকে দিতে হবে। এই আমি কি অনেক ফাস্ট বলতেছি? হ্যালো, না রে, ঠিক না সবকিছু আছে। কি না, বুঝতে পারতেছো? বুঝতে পারতেছি, বুঝতে পারতেছি। ইয়েস তো এই মামা ইয়েস। শর্টকাটটা মনে রাখো, এই হুম। শর্টকাটটা মনে রাখো। তোমার এবারে সব সিপ। শর্টকাট একসাথে মিলাইলে তো খুবই অশ্লীল শর্টকাট হয়ে যায়। ইটস ওকে, মনে থাকবে এই জন্য। হ্যাঁ, জিও ঠিকই ছিল। লাইকি কম্পেনসেশন। শর্টকাট মনে রাখলে করতে পারবি না, তোর মানে এত অশ্লীলতা কিছু থেকে মনে যদি ভালো কিছু মনে না হয় রাখতে তাহলে পারবি। অশ্লীলতাই ভালো। টক্সিক। এটাই, এখানে সবকিছু মনে রাখতে পারবি না আর কি, যদি না মনে রাখোস। এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তোমার পলিসি গুলো আরেকটু স্ট্রিক্ট, অর্থাৎ এরা মোর স্ট্রিক্ট পলিসিস প্রোভাইড করে। এদের পলিসিগুলোর সব পলিসি সেম এস ডাব্লিউডিবি, অর্থাৎ ডাব্লিউডিবি তে আমরা যে পলিসিগুলো নিয়ে আলোচনা করছি না, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও তোমার সেম পলিসিগুলোই ডিমান্ড করে। এর পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আরো কিছু পলিসি ডিমান্ড করে। সেটা হচ্ছে যাদের ল্যান্ড টাইটেল নাই তাদের জন্য কিছু প্রভিশন দেয়। মানে যেটা বললাম যে আমাদের আইনগুলোতে বেশিরভাগ আইনেই তোমার যারা আনটাইটেলড তাদেরকে কেমনে ক্ষতিপূরণ দেওয়া হবে সেটা নিয়ে তেমন একটা কিছু বলা নাই। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা বাধ্যতামূলক করে যে যাদের ল্যান্ড টাইটেল নাই তাদেরও যাতে তোমার প্রভিশন দেওয়া হয়। আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটাও আরো বলে যে তুমি যাদেরকে রিলোকেট করতেছো বা তুমি যাদেরকে নিজের বাসস্থান থেকে সরাচ্ছ, তাদের বাসস্থান সরানোর সময়ও যাতে তুমি তাদেরকে হেল্প করো, ট্রান্সপোর্টেশন সুবিধা দিয়ে বা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে। কারণ সে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটা তো তার জন্য একটা হ্যাসেল, এত জিনিসপত্র নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এটা তো তার জন্য একটা হ্যাসেল। তো তাদেরকে ট্রান্সপোর্টেশন সুবিধা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে সহায়তা করা, অথবা তারা নতুন যে প্লটটা পাচ্ছে সেই প্লটটাতে যে একটা বাড়ি বানাতে চাচ্ছে, বাড়ি বানানোর সময় তো তাদের অবশ্যই টাকা পয়সা লাগবে, সেই টাকা পয়সা দিয়ে সহায়তা করা, এইগুলো নিয়েও তোমার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক করে, কি বলে, ফোকাস দিতে বলে। বুঝছো? আর ডিসক্লোজার আর ইভালুয়েশন কি এটার ব্যাখ্যা আমি পরেই বলবো, এই স্লাইডের মধ্যেই আছে, তো ওই ব্যাখ্যা দেওয়ার সময় এটা বোঝা যাবে। তোরা কি এই পর্যন্ত বুঝতে পারতেছিস? হ্যাঁ, তো ইয়েস বুঝছি। এইখানে মামা। এই এই স্লাইডটার মধ্যে বেসিক্যালি তোর প্রভাত স্যারের 183 পেজের স্লাইডের কমপ্লিট জিস্ট পার্টটুকু এইটুকুন পড়লেই আশা রাখি হয়ে যাবে। যদি না হয় আমি নিজেও পারবো না, তাও যদি রিস্ক না ফ্রি থাকতে চাস প্রভাত স্যারের স্লাইড পুরোটা পড়িস, ঠিক আছে? রিস্ক ফ্রি থাকতে চাইলে প্রভাত স্যারের স্লাইড পুরোটা পড়িস। বাট আই থিঙ্ক এইটুকুন থেকে পড়লেই মোটামুটি হয়ে যাবে আর কি। বুঝছস? আব্দুল্লাহ। আচ্ছা, তোমার এর এখন আগের এই বারের যে প্রভাত বিভিন্ন, স্যারের প্রেডিকশন লাগছিল খুব ভালো মতো। আচ্ছা এখন বিভিন্ন জায়গা থেকে তোমার আহ বিভিন্ন ধরনের পলিসি দেয় আর কি। আমি একটু আগে ডিসকাস করলাম যে ডাব্লিউডিবি কিছু পলিসি দেয়, যে ডাব্লিউডিবি বলে যে এই পলিসি গুলো অ্যাপ্লাই করো। তারপর এডিবি বলে হচ্ছে এই পলিসি গুলো অ্যাপ্লাই করো। এখন যত যেই ইয়াই হোক না কেন, মানে যে ইনস্টিটিউশনই হোক না কেন, যে ইনস্টিটিউশনই তোমার পলিসি দিতে বলুক না কেন, তাদের পলিসিগুলোর একটা বেসিক ফ্রেমওয়ার্ক থাকে। অর্থাৎ সব ইনস্টিটিউশনই তোমার একটা বেসিক ফ্রেমওয়ার্ক মেনটেন করে তোমার পলিসিগুলো বানায়। এখন এই পলিসিগুলো বানায় যে কি কি ফ্রেমওয়ার্ক মেনটেন করে বানায় সেইগুলো এই যে এখানে দেওয়া আছে।
প্রত্যেকটা নিয়ে আমি ডিসকাস করব, কিন্তু তার আগে একটু শর্টকাটটা বলি। শর্টকাটটা একটু পড়ো, আমি আটার করতে চাচ্ছি না। কেউ একজন রিড আউট করো প্লিজ। আর সিনেমা কালচারালি জেন্ডার ভালনারেবল গ্রুপকে গাইড করেছে, কে গাইড এনজিও করেছে, তাই এনজিও ল্যান্ডেন তাই ল্যান্ডে গ্রিপ করে। গ্রিভ করে। আমি এখানে শর্টকাটটা প্রাইমারিলি দিতে চাচ্ছিলাম এনজিও তে ল্যান্ড মে গ্রিফ করে, পরে এনজিও তাই ল্যান্ডে গ্রিফ করে দিয়ে দিচ্ছি। ও আচ্ছা শিট, যাই হোক, ও এখন শিট। এই শর্টকাটটাতে কি মিন করে আমরা এটাতেই আসবো। চোখ রাখুন পরের ভিডিওতে। লিঙ্ক টু না? হ্যালো? হ্যাঁ, লিঙ্ক টু এর সাসপেন্স রে হ্যালো? ভাই, চোখ রাখুন পরে ভিডিওতে। এই শরীর ওকে তো সমস্যা তাই। কি বল? আচ্ছা দেখো ভালো মতো এখানে কিওয়ার্ড গুলোর মিনিং তাহলে বুঝি। এই প্রথম দুইটা আর, এই প্রথম দুইটা আর দিয়ে মিন করে হচ্ছে রিসেটেলমেন্ট এন্ড রিলোকেশন। তোমাকে রিসেটেলমেন্ট এন্ড রিলোকেশনের আগেই কম্পেনসেশন দিয়ে দিতে হবে। অর্থাৎ একটা মানুষ, তাকে তুমি তার জমি থেকে উৎখাত করছো, জমি থেকে উৎখাত করে অন্য একটা জমিতে যেতে বলতেছো, সে অন্য একটা জমিতে বসতি স্থাপন করবে, তার আগেই তোমাকে কম্পেনসেশন বা ক্ষতিপূরণটা দিয়ে দিতে হবে। কারণ ক্ষতিপূরণ না দিলে, আর্থিক ক্ষতিপূরণটা না দিলে সে তো সেখানে তার বাসা বাড়ি উঠানোর টাকাটা পাবে না। বুঝতে পারছিস? সো রিসেটেলমেন্ট এন্ড রিলোকেশনের আগেই তোকে কম্পেনসেশন দিতে হবে। এই আর, এই আর, এই দুইটা আর। থার্ড আরটা দিয়ে মিন করে হচ্ছে রেন্টার আর লিজ হোল্ডার্স এর জন্য কিছু প্রভিশনস। এমন হইতে পারে যে একটা জমি একটা মানুষের আছে, বাট সেই মানুষটা নিজে ওই জমিতে থাকে না। সে কি করে? সে ওই জমিটা লিজ দেয়। এখন ওই জমিটা ধর সরকার কোন একটা প্রজেক্টের কারণে অধিগ্রহণ করতে চাইলো, তখন সে কি করবে? সে ওই জমিটা অধিগ্রহণের কারণে ওই রেন্টারের কি পরিমাণ আর্থিক ক্ষতি হইতে পারে, সেই পরিমাণ আর্থিক ক্ষতি বিবেচনা করে কম্পেনসেশন দিবে। কথা বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? বুঝেছি। Yes, তারপর সিনেমা কালচারালি, এখানেও সিআই আছে। সিআই দিয়ে বোঝায় হচ্ছে বেসিক সিভিক অ্যামিনিটিস। বেসিক সিভিক অ্যামিনিটিস মানে হচ্ছে নাগরিকের সাধারণ প্রয়োজন। তোমাকে বেসিক ফ্রেমওয়ার্ক যখন তৈরি করবা রিসেটলমেন্ট পলিসির, অবশ্যই নাগরিকের সাধারণ প্রয়োজনগুলোর কথা মাথায় রাখতে হবে, অর্থাৎ বেসিক সিভিক অ্যামেনিটিস এর কথা মাথায় রাখতে হবে। যেমন তুমি একটা মানুষকে একটা জায়গায় রিসেটল করতেছো বা রিঅ্যালোকেট করতেছো, তখন অবশ্যই ওই মানুষটার ওই জায়গায় ইয়া লাগবে, দোকানপাট লাগবে, শপিং করার জায়গা লাগবে, বাজার লাগবে, হাসপাতাল লাগবে, মসজিদ লাগবে, অনেক কিছু লাগবে। সো তাকে অবশ্যই, সে যাতে এই জিনিসগুলো নতুন জায়গায় গিয়েও সমানভাবে পায়, এই জিনিসটা তোমাকে এনশিওর করতে হবে। অর্থাৎ বেসিক সিভিক অ্যামেনিটিস গুলো তোমাকে এনশিওর করতে হবে। সিনেমার সিআই দিয়ে এই সিভিক অ্যামেনিটিস এর সিভিক এর সিআই বুঝায় আর কি। কালচারালি দিয়ে কি বোঝাচ্ছে এখানে? কালচারাল দিয়ে এখানে বোঝাচ্ছে হলো কালচারাল প্রসপেক্ট। অর্থাৎ তুমি একটা মানুষকে, ধরো তুমি পদ্মা ব্রিজের জন্য তোমার জমি অধিগ্রহণ করা দরকার হচ্ছে মাওয়া থেকে বা মুন্সিগঞ্জ থেকে। এখন মুন্সিগঞ্জের মানুষকে তুমি নোয়াখালীতে যা রিলোকেট করতে পারবা না। বুঝতে পারছো কেন রিলোকেট করতে পারবা না? কারণ মুন্সিগঞ্জের মানুষের কালচার আর নোয়াখালীর মানুষের কালচার তো অবভিয়াসলি সেম না। হুম। এন্ড অবভিয়াসলি নোয়াখালীর মানুষটা অনেক ভালো। এখন তুমি যেহেতু মুন্সিগঞ্জের মানুষকে নোয়াখালীতে পাঠাইলে একটা ক্ল্যাশ লাগার চান্স থাকবে। সো তোমাকে এই কালচারাল প্রসপেক্টটা চিন্তা করে অবশ্যই মুন্সিগঞ্জের মানুষকে আশেপাশেই কোনো একটা জায়গায় রিসেটল করার চেষ্টা করতে হবে, যাতে তারা নিজ গোত্রীয় মানুষ পায় বা নিজ মতাদর্শ সম্বন্ধ মানুষ পায়, বা নিজ কৃষ্টি কালচার সমৃদ্ধ মানুষ পায়। বুঝতে পারছো? এখন তারপরে হ্যাঁ, জেন্ডার ভালনারেবল, এই কথা দুইটা কি মিন করে? তোমার প্রজেক্টটা অবশ্যই এমন কোনো বেনিফিট জেনারেট করতে পারবে না যেটা জেন্ডার ডিসক্রিমিনেশন, যেটা মানে এক জেন্ডার বেশি অ্যাক্সেস করতে পারবে আরেক জেন্ডার বেশি অ্যাক্সেস করতে পারবে না। যেমন পদ্মা ব্রিজটা তৈরি হওয়ায় নারীরাও সুবিধা পাচ্ছে, পুরুষরাও সুবিধা পাচ্ছে। বা তুমি ধরো যদি এমন একটা প্রজেক্ট তৈরি করো যে প্রজেক্ট থেকে শুধু পুরুষরা সুবিধা পাচ্ছে, সেই প্রজেক্টটায় কিন্তু ডাব্লিউডিবি এডিবি এরা অর্থায়ন করবে না। কারণ তাদের অর্থায়ন করার যে বেসিক পলিসি, তাদের মতাদর্শ অনুযায়ী রিসেটলমেন্টের যে
রিসেটেলমেন্টের যে বেসিক পলিসি সেটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না, কারণ তারা চায় যাতে জেন্ডার ডিসক্রিমিনেশন না হোক কোনো একটা প্রজেক্টে। ইভেন তোমার প্রজেক্টটা, কথাটা কি বুঝছো নাকি আমি উল্টাপাল্টা হ্যাঁ, বললাম? বুঝছি বুঝছি বুঝছি। হ্যাঁ, বুঝতে বুঝতেছি পারছি, মামা, বুঝতে বলতে থাকো। আরেক আরেকটা ব্যাপার হচ্ছে যে এই প্রজেক্টটা অবশ্যই ভালনারেবল গ্রুপের যে কন্ডিশন, সেই কন্ডিশনটাকে ওরসেন করতে পারবে না, উল্টা পারলে ভালনারেবল গ্রুপের কন্ডিশনকে আরেকটু করতে পারবে, কি বলে, ভালো করতে পারবে। ভালনারেবল গ্রুপ বলতে কাদেরকে বোঝানো হয়? ওল্ডার পিপল, তারপর ধরো বোঝানো যায় তোমার প্রতিবন্ধী যারা তাদেরকে, বা বিশেষ চাহিদা সম্পন্ন যারা তাদেরকে, তারা হচ্ছে তোমার ভালনারেবল গ্রুপ। আমার এই পদ্মা সেতু দ্বারা কিন্তু বৃদ্ধরা অনেক উপকৃত হচ্ছে। যেমন আগে নড়াইল অঞ্চল বা দক্ষিণবঙ্গে কেউ যদি অসুস্থ হতো, তাকে ঢাকায় আনতে হইলে ফেরিতে করে রোদের মধ্যে 12 ঘন্টা 13 ঘন্টা লাগায় ঢাকার কোনো হাসপাতালে আনতে হইতো। বাট খবরে তো এখন, শুনতাম ফেরিতে মানুষের হ্যাঁ, মৃত্যু, এই অসুস্থ নিউজ গুলো মানুষের কিন্তু মৃত্যু প্রায় খবর। পাইতি যে ফেরিতে তোর আনছে, ফেরি ছাড়তে দেরি হয়েছে, মানুষ মারা গেছে। বাট এখন কিন্তু সে একদম ডাইরেক্ট খুলনা থেকে বা দক্ষিণবঙ্গ থেকে চলে আসতে পারতেছে আমাদের ঢাকা শহরে। অর্থাৎ ভালনারেবল গ্রুপের যে কন্ডিশন সেটাকে ইমপ্রুভ করতে কিন্তু পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। সো যে কোনো রিসেটেলমেন্ট পলিসি, মানে আমাদের যে পদ্মা সেতু বলি না কেন বা যে কোনো প্রজেক্ট বলি না কেন, সেই প্রজেক্ট গুলোর ক্ষেত্রে রিসেটেলমেন্ট পলিসিতে অবশ্যই এই ভালনারেবল গ্রুপ যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় সেই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে। বরঞ্চ যাতে ভালনারেবল গ্রুপ আরো বেনিফিটেড হয় এই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে। পয়েন্ট গুলো ঠিক রেখে বেসিক কথাবার্তা গুলো আমি যেভাবে বলতেছি সেইভাবে বানায় টানায় লিখবে আর কি। পয়েন্ট গুলো ঠিক রাখাটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট, পয়েন্ট গুলো বানায় লিখিস না। হুম। আচ্ছা, আর গাইড বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমাদের যে বিবিএ আছে, বিবিএ মানে হচ্ছে ব্রিজ বিল্ডিং অথরিটি, ব্রিজ গুলোর ক্ষেত্রে ব্রিজ বিল্ডিং অথরিটি, এমআরটি প্রকল্পের ক্ষেত্রে এমআরটিসি বা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি, এরা তোমার গাইডেন্স প্রোভাইড করবে এবং সুপারভিশন করবে ওভারঅল প্রজেক্টের। এই গাইড দিয়ে এই কথাটাই বোঝানো হয়েছে। তারপর এনজিও তাই ল্যান্ডে গ্রিফ করে, এখানে এনজিও দিয়ে কি বোঝানো হয়েছে? এনজিও দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে বাংলাদেশ ব্রিজ অথরিটি প্রজেক্টের আন্ডারে কিছু এনজিও অ্যালোকেট করবে বিভিন্ন জায়গাগুলোতে পাবলিক কনসালটেশনের জন্য বা মানুষজনকে সচেতন করার জন্য। কারণ ওই যে আমি প্রথমে বলতেছিলাম যে পাবলিক কনসালটেশন যদি ঠিক মতো না হয় তাহলে একটা প্রজেক্ট ঠিক মতো হওয়ার কোনো চান্সই নাই। সো এই পাবলিক কনসালটেশনটা ঠিক মতো করতে পারে কারা? এনজিওরা। সো বাংলাদেশ ব্রিজ অথরিটি বিভিন্ন এলাকায় বিভিন্ন এনজিও অ্যালোকেট করবে যাতে মানুষের জনমতটা ঠিক মতো জানা যাইতে পারে। ল্যান্ড দিয়ে বোঝানো হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন, এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে। আর গ্রিভ দিয়ে বোঝানো হচ্ছে গ্রিভেন্স রিড্রেস কমিটি, এটা নিয়ে ডিটেলস ডিসকাশন সামনে আসতেছে, সো এটা এখানে ডিসকাস করতেছি না। এটা ক্লিয়ার? এই পার্টটা হুম। খুবই ইম্পর্টেন্ট, এই বেসিক ফ্রেমওয়ার্কের এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো মতো পড়িল। ওকে ওকে। বাবা। এখন এই যে এখন এই যে কম্পেনসেশন যে পাবে, এতক্ষণ ধরে আমি কম্পেনসেশন কম্পেনসেশন করে মুখে ফেনা তুলে ফেলতেছি, এই কম্পেনসেশন যে পাবে কারা পাবে? কম্পেনসেশন তারা পাবে যারা রাস্তার রাইট অফ ওয়েতে আছে। রাইট অফ ওয়ে মানে তো বুঝোস রাস্তার, কে বলতে পারবে আমাকে রাইট অফ ওয়ে মানে কি? রাস্তার একদম সাথে যেগুলো আছে। হম 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 একটা রাস্তা যে মানে বানায়, রাস্তার একটা নির্দিষ্ট সীমানা থাকে, যেটা হ্যাঁ রোডস রাস্তার এন্ড একটা, হাইওয়ে ডিফাইন করে দেয়, ওটাকে হ্যাঁ রাইট হ্যাঁ, অফ ওয়ে। ইয়েস, ওই যে এটা সজল সাবাস। মামার বাসাটা আরে যেভাবে ভাই, করছে মামা। আর হ্যাঁ। এইচডি কনফার্ম মামা, মোটামুটি আর এইচডি কনফার্ম করি। তার সো একটু আরো পচা। এই যে আর আমাদের রাস্তার একটা রাইট অফ ওয়ে থাকে, এই রাইট অফ ওয়েতে যারা থাকবে তারাই এই ক্ষতিপূরণ পাবার এলিজিবল। এখন কারা কারা এই ক্ষতিপূরণ পাবার এলিজিবল এটা আইডেন্টিফাই করার জন্য নানান ওয়ে আছে। স্যাটেলাইট ইমেজিং ইউজ করা যেতে পারে, তারপরে যে একটু আগে ডিসকাস করছিলাম ভিডিওগ্রাফি, ভিডিও করে একটা রাস্তার চারপাশে কারা কারা আছে সেটা তোমার প্রুফ হিসেবে রাখা যেতে পারে। সেন্সাস সার্ভে অর্থাৎ শুমারি করা যেতে পারে, গণশুমারি করা যেতে পারে। তো এইগুলোর মাধ্যমে তোমার আইডেন্টিফাই করা যায় যে কারা কারা কম্পেনসেশন পাওয়ার এলিজিবল। বাট এই যে কম্পেনসেশন দেয় সরকার, তারা কিন্তু একটা ফিক্স ডেট দিয়ে দেয় যে এই ডেটের মধ্যে তোমার কম্পেনসেশনটা নিয়ে যেতে হবে বা ক্ষতিপূরণটা নিয়ে যেতে হবে। এই পার্টিকুলার ডেটটাকে বলা হয় হচ্ছে সিওডি বা কাট অফ ডেট। এই কাট অফ ডেটের পরে তুমি কোনো ধরনের কম্পেনসেশন নিতে পারবা না। তোমার জায়গা অধিগৃহীত হইলেও তুমি যদি এই ডেডলাইনের মধ্যে টাকা পয়সা না নিতে পারো সরকারের কাছ থেকে, এরপরে তোমাকে সরকারের টাকা দিবে না। আচ্ছা, আর ফেক ক্লেইম যাদের, তারা কোনো ধরনের কম্পেনসেশন পাবে না। সো এটা বোঝা খুব ইম্পর্টেন্ট যে ফেক ক্লেইম একটা টাইপ অফ পিপল, আর আনটাইটেলড পিপলস এরা হচ্ছে আরেকটা আলাদা টাইপ অফ পিপল। আনটাইটেল পিপলরা কিন্তু কম্পেনসেশন পায়,
এটা আমরা কোথায় দেখছিলাম? আনটাইটেল পিপলরা কম্পেনসেশন পায় এই যে এই জায়গাতে, ওই যে 2.5 শতক শুরুতে জমি না? 2.5 শতাংশ। ক্যাটাগরি এতে 2.5% জমি। এখানে কিন্তু আমরা দেখতেছিলাম যে আনটাইটেল পিপলরা কিন্তু কম্পেনসেশন পাচ্ছে, বাট ফেক ক্লেইম যাদের, তারা কিন্তু কোনো ধরনের কম্পেনসেশন পাচ্ছে না। এই জিনিসটা বোঝা দরকার। এখন কারা ইফেক্টেড, কতটুকু ইফেক্টেড তা জানতে প্রয়োজন হচ্ছে ডেটা কালেকশন। বুঝছো? এই যে আমি এখানে বলতেছিলাম সার্ভে, ভিডিওগ্রাফি, স্যাটেলাইট ইমেজিং, এইগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে পার্ট অফ ডেটা কালেকশন। তো এই যে কারা ইফেক্টেড, কতটুকু ইফেক্টেড তা জানতে তোমার ডাটা কালেকশনটা খুবই প্রয়োজন। সো ডাটা কালেকশনের জন্য তোমার দরকার সার্ভে, এবং সার্ভের জন্য তোমার নানান ধরনের মেথড আছে। এই মেথড গুলো মুখস্থ রাখা খুবই ইম্পর্টেন্ট। সো এটা ভালো মতো মুখস্থ রাখো। সো কি কি মেথড আছে? হাউস হোল্ড সার্ভে আছে, ফোকাস গ্রুপ ডেটা আছে, তারপর কি ইনফরমেন্ট মিটিং, ইনফর্মাল মিটিংস, স্ট্রাকচার্ড অবজারভেশন। এই 5টা জিনিসের মাধ্যমে তুমি ডেটা কালেকশন করতে পারো। এখন কোনটা কি মিন করে, এই কি পয়েন্ট গুলো সেম রাখবি। এই 5টা যে পয়েন্ট রাখছি আমি মেথড অফ ডেটা কালেকশনের, এইগুলো সেম রাখবি। ভিতরের কথাগুলো নিজের ভাষায় লিখবি। হাউস হোল্ড সার্ভে দিয়ে কি মিন করে? হাউস হোল্ড সার্ভে দিয়ে মিন করে হচ্ছে যে মানুষের বাসায় বাসায় গিয়ে তোমার আহ মানুষের আর্থিক অবস্থা, মানুষের এডুকেশনের অবস্থা, মানুষ প্রজেক্টটা থেকে কি চায় না চায় সেইগুলো নিয়ে করা, ডেটা কালেক্ট করা। ফোকাস গ্রুপ ডেটা বলতে কি বোঝায়? ফোকাস গ্রুপ ডেটা বলতে বোঝায়, ধরো তুমি আজকে সিদ্ধান্ত নিলা যে তুমি আজকে নারীদেরকে করবা, কি বলে, সচেতন করবা একটা প্রজেক্টের উপকারিতা সম্বন্ধে। তো তুমি কি করবা? তুমি ওই পার্টিকুলার এলাকার নারীদেরকে একটা পার্টিকুলার জায়গায় আসতে বলবা, এসে তারপর তাদের সাথে একটা মিটিং এর মতো করবা। মিটিং এর মতো বলা ঠিক হবে না, একটা ওয়ার্কশপের মতো করবা। ওয়ার্কশপের মতো করে তাদের মনের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, অথবা তাদের যে কি বলে ভয়, একটা প্রজেক্টের কারণে এই এই ক্ষতি হইতে পারে, এই ভয়গুলা, সেই ভয়গুলো সম্বন্ধে তুমি ডেটা কালেক্ট করবা। তাছাড়া ওই নারীদের ডেমোগ্রাফিক কন্ডিশন, অর্থাৎ তাদের আর্থিক অবস্থা, তাদের এডুকেশন, এইগুলো নিয়েও তুমি ডেটা কালেক্ট করতে পারো এই ফোকাস গ্রুপ মিটিং এর মাধ্যমে। কি ইনফরমেন্ট মিটিং বলতে কি বুঝি? কি ইনফরমেন্ট মিটিং, আচ্ছা ফোকাস গ্রুপ ডেটাটা কি তোরা বুঝতে পারছিস? হুম। হ্যাঁ মামা, ফোকাস গুলো বুঝতে পারছি। কাদেরকে ফোকাস করবে actually, তাদের নিয়ে টার্গেট করতে হবে। আচ্ছা, আর কি ইনফরমেল মিটিং বলতে এখানে বোঝায় তোমার ধরো এতগুলো মানুষের সাথে কথা বলা সম্ভব না, বা এতগুলো মানুষকে একসাথে জড়ো করাও সম্ভব না। তখন তুমি কি করবা? তাদের যে কোনো একটা রিপ্রেজেন্টেটিভের সাথে মিটিং করবা। ধরো তোমার একটা প্রজেক্ট করলা, সেই প্রজেক্ট দিয়ে তুমি হিজড়া জনগোষ্ঠীর উন্নয়ন করতে চাও। আই এম রিপিটিং, হিজড়া এন্ড ট্রান্সজেন্ডার সেম জিনিস না, আমি কিন্তু এখানে হিজড়াদের কথা বলছি, যারা একদম জন্মগতভাবে তৃতীয় লিঙ্গের, তাদের কথা বলতেছি। হুম। ওই বয়কট, ট্রান্সফান্সের কথা বয়কট, বলতেছি না আমি। বয়কট, বয়কট, না না না, বয়কট। এই যে ভাই বেশি বুঝে এই ছেলেটা। ভাই ট্রান্সজেন্ডারদের বয়কট করো এটা ঠিক আছে, মজা হিজড়াদের করছি, বয়কট করার এখানে কোনো, হিজড়াদের তাদের বয়কট অনেক করার কিছু এখানে হইলেই গে আর ট্রান্সজেন্ডার। আমি বুঝি না ভাই। মজা করছি। হিজড়াদের বয়কট করার কোনো মানে নাই ভাই। হিজড়ারা জন্মগতভাবে আল্লাহর কি বলে এটাকে, একটা ডিফেক্টের শিকার এখানে। আল্লাহ আল্লাহ চাইছে তাই ওদের ওদের একটা ডিফেক্ট তাদের আছে। আজওয়ার তোর মতো শরীফা না। তো তো ওদের ওদের এখানে করার কোনো দরকার নাই, নিচু করার এখানে কোনো দরকার নেই, মজা করছি। কারণ ওরা জন্মগত। আচ্ছা, যেটা বলতেছিলাম, মজা করছো বুঝছি। এখন আসো এখানে। কি ইনফরমেন্ট মিটিং এ ধরো তুমি হিজড়া জনগোষ্ঠীর উন্নতি করতে চাও, আবার ধরো এখন ঢাকা শহরের এত জায়গা থেকে এত হিজড়া জনগোষ্ঠীকে তোমার করা সম্ভব না, মানে এক জায়গায় এনে কথাবার্তা বলা সম্ভব না। তো তুমি কি করবা? তাদের একজন প্রতিনিধির সাথে তুমি এখানে আলাপ আলোচনা করবা। এই প্রতিনিধি হবে কে? এই প্রতিনিধি হবে হচ্ছে হিজড়া জনগোষ্ঠীর কি ইনফরমেন্ট। সো কি ইনফরমেন্টের সাথে মিটিংটা, এটাকেই বলা হয় হচ্ছে কি ইনফরমেন্ট মিটিং। এক্ষেত্রে তুমি একজনের সাথে আলোচনা করেই পুরা জনগোষ্ঠীর সিচুয়েশন সম্বন্ধে মোটামুটি একটা আলোচনা পাওয়া যাবে। ইনফর্মাল মিটিং বলতে বোঝায় হচ্ছে কোনো আচ্ছা আব্দুল্লাহ, প্রাতিষ্ঠানিক এই মিটিং। কি ইনফরমেন্ট মিটিং এ আমি এমন কোন নেতৃস্থানীয় মানুষের সাথে কথা বলবো না যে হচ্ছে লিডিং এ থাকে? যেমন হ্যাঁ ধর হ্যাঁ, কোনো এটাই একটা তো গ্রামের বলতেছি, চেয়ারম্যান। এটাই তো বলতেছি ভাই। লিডিং মানে যে শুধুমাত্র গ্রামের চেয়ারম্যান বা তোর কোনো একজন কি বলে ওইটাকে রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা নেসেসারি না। তোর একটা জনগোষ্ঠীর প্রতিনিধি হইতে হবে, বুঝতে পারছিস? এটা গ্রামের বুঝছি, চেয়ারম্যান হইতে পারে, তারপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতে পারে, ওয়ার্ড কমিশনার মেম্বার হইতে হইতে পারে, পারে। যে কেউ হইতে পারে একজন রিপ্রেজেন্টেটিভ। তারপর মেয়র হইতে পারে শহরের, যে কেউই হইতে পারে এটা। আচ্ছা, ইনফর্মাল মিটিংটা আমি বানায় কিভাবে বলবো আমি এখন ধরতে পারতেছি না। আমি স্ট্রাকচার্ড অবজারভেশন নিয়ে একটু কথা বলি।
স্ট্রাকচার্ড অবজারভেশনটা হচ্ছে, ধরো তুমি একটা এনজিওর আন্ডারে কাজ করতেছো। এখন এনজিওর আন্ডারে কাজ করার সময় তুমি করতেছো, তোমাকে একটা এলাকার তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে, বা এলাকার বিভিন্ন ডেটা তোমাকে কালেক্ট করতে বলা হয়েছে, বা এলাকায় কোথায় কি আছে সেটা তোমাকে দেখতে বলা হয়েছে। এখন তুমি অবশ্যই জাস্ট র্যান্ডমলি চারপাশ দেখলে হবে না। তোমাকে কি করতে হবে, তোমাকে একদম প্রি প্ল্যান্ড ওয়েতে আজকে তুমি কোথায় যাবা, কি কি অবজার্ভ করবা, সেইগুলো একদম নোট করতে হবে। এই যেভাবে একদম প্রি প্ল্যান্ড ওয়েতে অবজারভেশন অফ সারাউন্ডিং অফ আ পার্টিকুলার এরিয়া, এটাই হচ্ছে তোমার স্ট্রাকচার্ড অবজারভেশন। সো বুঝতে পারছো এই পয়েন্টগুলা? সো এই মেথড গুলোর মাধ্যমে তোমার ডেটা কালেকশন করা হয়। এবং ডেটা কালেকশনের মেইন উদ্দেশ্যটা কি? ডেটা কালেকশনের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যাতে একটা পার্টিকুলার প্রজেক্ট এরিয়াতে ইম্প্যাক্টেড অথবা আনইম্প্যাক্টেড যেই টাইপ অফ মানুষই হোক না কেন, তাদের সোশিও ইকোনমিক প্রোফাইল সম্বন্ধে যাতে জানা যায়। ঠিক আছে? হুম। আচ্ছা, এখন এই ডেটা কয় রকম হইতে পারে? কই গেল ভাই? আসিস তো তোরা বাকিরা? আছি আছি, দুই এখন দুই রকমের। বাবা আছি আছি ভাই আমি। ডাটা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে প্রাইমারি ডেটা আর একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা হচ্ছে সেই ডেটা যেই ডেটা ডাইরেক্ট তুই ফিল্ড থেকে অবজার্ভ করস। এখন ফিল্ড থেকে ডেটা পাওয়ার উপায়টা কি? ফিল্ড থেকে ডেটা পাওয়ার উপায় হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেনের সার্ভে গুলা। তুই বাড়ি বাড়ি যাচ্ছস, বাড়ি বাড়ি গিয়ে বা জায়গায় জায়গায় গিয়ে মানুষের কাছে কোয়েশ্চেন করে প্রশ্নর উত্তরগুলো নিতেছস, এটাই হচ্ছে তোর কোয়েশ্চেনের সার্ভে। এটা হচ্ছে প্রাইমারি সোর্স অফ ডেটা। মানে এই ক্ষেত্রে তুই নিজে একদম ফিল্ডে থেকে তারপর ডেটা নিচ্ছস। সেকেন্ডারি সোর্স অফ ডেটাতে তুই নিজে ডেটা নিচ্ছস না, তুই অন্য কারো প্রিপেয়ার করা ডেটা ইউজ করতেছস। সো সেকেন্ডারি সোর্স অফ ডেটা কোনগুলো হইতে পারে? লিটারেচার হইতে পারে, তারপর ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ডেটাগুলো তোর সেকেন্ডারি সোর্স অফ ডেটা হইতে পারে, কারণ এই ডেটাগুলো তোর আগে কেউ একজন বানায় রাখছে, এখন তুই ইউজ করতেছিস। সো এইগুলোকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি টাইপ অফ ডেটা। এখন এই যে ডেটা কালেক্ট করি, কি ডেটা কালেক্ট করি? এই যে বিভিন্ন মেথডে ডেটা কালেক্ট করতেছি, বিভিন্ন টাইপের ডেটা কালেক্ট করতেছি, অ্যাকচুয়ালি আমরা কোন কোন জিনিসের ডেটা কালেক্ট করতেছি এটা বুঝতে হলে মানুষের লাইফ সাইকেলের একটা পার্টিকুলার পার্ট সম্বন্ধে জানতে হবে। সেই পার্টিকুলার পার্টটা কি? আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা বলতেছি না, আমি একটা পার্টিকুলার পার্ট বলতেছি। এই পার্টিকুলার পার্টটাই কি ঘটে? মানুষ এডুকেশন নেয়, এডুকেশন ইউজ করে এমপ্লয়মেন্ট নেয়, সেই এমপ্লয়মেন্ট ইউজ করে সে ইনকাম করে। এই ইনকামের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে তার সোশ্যাল স্ট্র্যাটা। সোশ্যাল স্ট্র্যাটা মানে হচ্ছে তার সমাজে তার স্তর কোথায় বা সমাজে তার অবস্থান কোথায়। ইনকামের উপর তার সোশ্যাল স্ট্র্যাটা ডিপেন্ড করে। যেমন রমমামা সমাজের উচ্চ মঞ্চে, আর আমরা সবাই গরিব। নাউজুবিল্লাহ, তুমি আচ্ছা, হচ্ছে উচ্চবিত্ত। Yes, এখন এই যে ইনকাম, এই ইনকামটা সে কোথায় কোথায় ইউজ করে? হেলথ, এক্সপেন্ডিচার। এই যে এই ইস্যুগুলা, এডুকেশন, এমপ্লয়মেন্ট, ইনকাম, সোশ্যাল স্ট্র্যাটা, হেলথ, এক্সপেন্ডিচার, এইগুলো নিয়েই ডিসকাস করা বা এইগুলো নিয়েই ডেটা কালেক্ট করা হচ্ছে ডেটা কালেকশনের মেইন অবজেক্টিভ। ঠিক আছে? হুম, এখন ঠিক আছে। কোন কোন জিনিসগুলো নোট করা হয় এইগুলো নিয়ে? শুধু যে ডেটা কালেক্ট করব, ডেটা কালেক্ট করলেই তো হবে না, আমার তো এইগুলোর আন্ডারেও তো আরো সাবসেকশন আছে, তাই না? এই প্রত্যেকটা যে পয়েন্ট, এডুকেশন, এমপ্লয়মেন্ট, ইনকাম, হেলথ, এক্সপেন্ডিচার, এইগুলোর আন্ডারেও সাবসেকশন আছে। কোন পার্টিকুলার পয়েন্ট গুলোকে নোট করতে হবে সেটা বোঝার জন্য আমার এই শর্টকাটটা মনে রাখতে হবে। একটু রিড আউট করো তো আমরা। পি ওয়াটার হেলথ। ইয়েস, পি ওয়াটার হেলথ ওমেন। আচ্ছা, এখন এটা হচ্ছে ডেটা কালেকশনের সময় সোশিও ইকোনমিক প্রোফাইলের কোন পয়েন্ট গুলা নোট করা হয়। এই পয়েন্ট গুলা কোনটা দিয়ে কি মিন করে? পি দিয়ে মিন করে পপুলেশন। পপুলেশনের মধ্যে তোমার নোট করতে হবে হচ্ছে ওই পপুলেশনের কত পার্সেন্ট আরবান, কত পার্সেন্ট রুরাল। তাছাড়া ওই পপুলেশনের পভার্টি সিচুয়েশন কেমন সেটাও তোমাকে নোট করতে হবে। এই দিয়ে মিন করে হচ্ছে ইকোনমি, এমপ্লয়মেন্ট, অর্থাৎ তুমি যে জায়গাটাতে প্রজেক্ট বানাচ্ছ সেই জায়গাতে ইকোনমিক সিস্টেম কেমন, সেই জায়গাটা কি ব্যবসায় নির্ভর নাকি চাকরিজীবী নির্ভর, শিল্প নির্ভর নাকি কৃষি নির্ভর। তারপর এখানে এমপ্লয়মেন্ট সিনারিও কত, এইগুলো তোমাকে নোট করতে হবে। কেন নোট করা লাগবে? কারণ তুমি যখন রিসেটেলমেন্ট করবা, অবশ্যই এই যে একটা কথা আমি প্রথমে বলছিলাম যে প্রি প্রজেক্ট লেভেলে মানুষজনকে ফিরায় নিতে হবে। তুমি প্রজেক্টের কারণে মানুষের ক্ষতি করতেছো সাময়িকভাবে, মানুষকে যখন তুমি তাই রিসেটেল করবা, তখন মানুষ প্রজেক্ট হওয়ার আগে যেরকম আর্থিক সিচুয়েশনে ছিল তাকে কিন্তু আবার সেই আর্থিক সিচুয়েশনটা ফিরায় দিতে হবে। এই জন্য মানুষের ইকোনমি, এমপ্লয়মেন্ট কেমন, প্রজেক্ট শুরু করার আগে এইগুলো নিয়ে ডেটা কালেক্ট করে নিতে হবে। তাছাড়া মানুষের এডুকেশন কেমন,
সেটা নিয়েও তোমাকে ডেটা কালেক্ট করতে হবে। এই তিনটা পয়েন্ট বুঝতে পারছো? পপুলেশন, ইকোনমি, এডুকেশন। বুঝছি। বুঝতে পারছি। Yes, মামা। আচ্ছা, ওয়াটারের আন্ডারে আবার একটা শর্টকাট আছে, ওয়াটার দিছে। বুঝছো? ওয়াটার দিছে, ওয়াটার দিছে মানে কি? ধরো তোমার বউ তোমাকে পানি দিচ্ছে, অর্থাৎ সেই তোমাকে কি দিচ্ছে? সে তোমাকে ওয়াটার দিচ্ছে। বুঝছো? হুম দিছে, ডিএসি, দিছে। ডি দিয়ে কি মিন করে? ডি দিয়ে মিন করে ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি। এস দিয়ে মিন করে স্যানিটেশন। ই দিয়ে মিন করে ইলেকট্রিসিটি অ্যাক্সেস। এখন ইলেকট্রিসিটি অ্যাক্সেস কিভাবে ওয়াটারের সাথে কানেক্টেড আমি নিজেও জানি না, স্লাইডে লেখা ছিল, আমি দিয়ে দিচ্ছি এখানে। সো তোমাকে অবশ্যই প্রজেক্ট করার সময় দেখতে হবে যে তুমি যে পার্টিকুলার এরিয়াতে প্রজেক্ট করতেছো, সেই পার্টিকুলার এরিয়াতে তুমি যেই মানুষগুলোকে রিসেটেল করবা, সেই মানুষগুলোকে তুমি যেই জায়গাতে রিসেটেল করবা, সেই জায়গাতে তুমি ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি ঠিক মতো মেনটেন করতে পারবা কিনা, স্যানিটেশন ফ্যাসিলিটিস ঠিক মতো মেনটেন করতে পারবা কিনা, ইলেকট্রিসিটি অ্যাক্সেস ঠিক মতো দিতে পারবা কিনা, এটাও তোমাকে দেখতে হবে। বুঝতে পারছো? হুম তাছাড়া আরেকটা জিনিস দেখো, ডিম খেলে হেলথ বাড়ে না? মানুষ যদি বেশি ডিম খায় মোটা হয়ে যায়। অর্থাৎ ডিম খেলে, ডিআইএন, ডিম, ডিম খেলে কি বাড়ে? হেলথ বাড়ে। সো হেলথ সম্বন্ধে তোমাকে কিছু জিনিস নোট করতে হবে। ডেটা কালেকশনের সময় তুমি মানুষের হেলথ নিয়েও তুমি অবশ্যই কনসার্ন হবা। সো তোমাকে এখন এক্ষেত্রে কিছু কিছু জিনিস নোট করতে হবে। হেলথ ইস্যু রিলেটেড কিছু জিনিস নোট করতে হবে। সেগুলো কি নোট করতে হবে? তুমি যে মানুষগুলোকে তুমি যেই জায়গাতে রিসেটল করতেছো, বা মানুষগুলোকে তুমি যেই জায়গায় পৌঁছাচ্ছ, বা মানুষগুলোকে তুমি যে জায়গা থেকে উৎখাত করে আরেকটা জায়গায় নিয়ে ইয়া করতেছো, কি বলে এটাকে, রিসেটল করতেছো, সেই জায়গা থেকে হাসপাতালের ডিস্টেন্স কেমন, এটা দেখতে হবে। তারপর তোমাকে দেখতে হবে হচ্ছে যেই মানুষগুলোকে উৎখাত করতেছে তাদের মধ্যে ম্যাটারনাল মোর্টালিটি, অর্থাৎ মাতৃমৃত্যু হার কেমন, এটা দেখতে হবে। পাশাপাশি দেখতে হবে হচ্ছে তাদের মধ্যে টিকাদানের রেট কেমন, মানে তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষের বসন্ত, হাবি জাবি জিনিসের টিকা দেওয়া হয়েছে, অর্থাৎ ইমিউনাইজেশনের রেট কত। সো ওয়াটারের ক্ষেত্রে ডেটা কালেক্ট করার সময় তোমার ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি, স্যানিটেশন সিস্টেম, ইলেকট্রিসিটি অ্যাক্সেস, এইগুলো নিয়ে নোট করতে হবে পয়েন্ট গুলা, মানে এই ইস্যুগুলো রিলেটেড ডেটা নোট করতে হবে। আর হেলথ নিয়ে কাজ করার সময় মানুষের তোমার ডিস্টেন্স ফ্রম হাসপাতাল, ইমিউনাইজেশন বা টিকাদান, আর ম্যাটারনাল মোর্টালিটি, এই জিনিসগুলো নোট করতে হবে। তাছাড়া তোমার একটা প্রজেক্ট এরিয়াতে যে ওমেন্স আছে, সেই ওমেনের পার্টিসিপেশন কত জনগোষ্ঠীতে, মানে তোমার ধরো অনেক জায়গা আছে না যেখানে তোমার নারীর অধিকার তেমন একটা ইয়া করা হয় না, মানে নারীর অংশগ্রহণ তেমন একটা সুনিশ্চিত না। সো তোমাকে ইয়া করতে হবে, লক্ষ্য রাখতে হবে যে তুমি যেই জায়গাটাতে প্রজেক্ট করতেছো সেইখানে তোমার ওমেনের পার্টিসিপেশন কেমন, তারপর ওমেনের রাইট কতটা রক্ষা হচ্ছে, আর ওমেনের মোবিলিটি কতটা রক্ষা হচ্ছে। এবং তোমাকে এটাও লক্ষ্য রাখতে হবে যে তুমি যেই জায়গাতে মানুষগুলোকে রিসেটেল করতেছো, রিসেটেল করার পরে ওমেনরা পার্টিসিপেশনে অংশগ্রহণ করতে পারবে কিনা, বা রাইটস ঠিক মতো পাবে কিনা, বা ওমেনরা মোবিলিটির সুযোগ তেমন একটা পাবে কিনা, সেইগুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে। তা আমি কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ মামা। ক্লিয়ার একদম? হ্যাঁ বুঝছি এটা। হুম ওকে, আচ্ছা, আল্লাহ জানে বুঝতেছে কিনা। আচ্ছা, বুঝতেছি বুঝতেছি। এখন এই যে ডেটা কালেকশনের জন্য এই যে হাউস হোল্ড সার্ভে বলতেছি, বা ফোকাস গ্রুপ ডেটা বলতেছি, বা কি ইনফরমেন্ট মিটিং বলতেছি, এই সবগুলোই কিন্তু পার্ট অফ পাবলিক কনসালটেশন। বুঝছো? এখন এই পাবলিক কনসালটেশন যে করতেছি, পাবলিক কনসালটেশনের তাহলে মেইন অবজেক্টিভটা কি হইতে হবে? মেইন অবজেক্টটা হবে হচ্ছে ইনফর্ম করা আর ইনকর্পোরেট করা। ইনফর্ম করা মানে কি? ইনফর্ম করা মানে হচ্ছে একটা প্রজেক্ট যে বানাচ্ছে, এই প্রজেক্টের উপকারিতা অথবা কোনো যদি খারাপ দিক থাকে সেই জিনিসগুলা সম্বন্ধে সাধারণ জনগণকে ইনফর্ম করা বা জানানো। এটা একটা প্রজেক্টের পাবলিক কনসালটেশনের মেইন অবজেক্টিভ হইতে হবে। আর আরেকটা অবজেক্টিভ হইতে হবে হচ্ছে ইনকর্পোরেশন। এখন ইনকর্পোরেশন দিয়ে কি মিন করে, কেউ কি বলতে পারবি? হ্যালো, হুম বল কি মিন করে এটা দিয়ে। হুম এটা তো বুঝতেছি লাইক না, কি ইয়ে করে লাইফে বল। হচ্ছে ইনকর্পোরেট করতে হবে, কিভাবে করে ইনকর্পোরেট করা যায় এরকম কিছু। না, এটা দিয়ে মিন করে হচ্ছে ইনফর্ম তো করতেছে কে? ইনফর্ম করতেছো তুমি। হুম তুমি প্রজেক্ট বানাচ্ছ, তুমি ইনফর্ম করতেছো। হুম ইনফর্ম হচ্ছে যারা প্রজেক্ট অথরিটি, তাদের কাজ হচ্ছে ইনফর্ম করা। আর ইনকর্পোরেট করা হচ্ছে যারা প্রজেক্ট দ্বারা এফেক্টেড হচ্ছে, পজিটিভলি হোক বা নেগেটিভলি হোক, তাদের কাজ ও হচ্ছে বুঝছি। ইনকর্পোরেট করা। হুম। ইনকর্পোরেট করার মাধ্যমে তারা কি করে?
তাদের চাহিদাগুলা প্রজেক্ট অথরিটির কাছে তুলে ধরে, যে তারা প্রজেক্ট থেকে কি চায়, বা তারা প্রজেক্টের কোন কোন ব্যাপার নিয়ে শঙ্কিত, বা তারা কোন কোন ইম্প্যাক্ট নিয়ে শঙ্কিত, এইগুলো ইয়াকে জানানো, প্রজেক্ট অথরিটিকে জানানো। এটা হচ্ছে তোমার ইনকর্পোরেশন। অর্থাৎ আলটিমেটলি এখানে ইনফরমেশন হচ্ছে এবং ইনকর্পোরেশন হচ্ছে। অর্থাৎ আমাদের পাবলিক কনসালটেশনটা কিন্তু একটা টু ওয়ে অ্যাপ্রোচ। শুধু অথরিটি তার নিজের আইডিয়া মতো প্রজেক্ট করে ফেলবে, ব্যাপারটা কিন্তু এরকম না। পাবলিকের কাছ থেকেও জনমত তোমার নিতে হবে। ঘটনা ক্লিয়ার? হ্যালো? হুম। আচ্ছা, এখন কোন জিনিসগুলো তাহলে পাবলিক কনসালটেশনে ডিসকাস হচ্ছে এটা বোঝার জন্য তোমার একটা গল্প আকারে মনে রাখা দরকার। গল্পটা কেউ একজন আমাকে পড়ে শোনাও। আরিফের জমি অধিগ্রহণের পর তাকে অন্য একটা জায়গায় থাকতে দেয়া হলো। নতুন এলাকার গাছপালা, গাড়ি ঘোড়া, কৃষ্টি সংস্কৃতি, চাকরির যোগান নিয়ে সে দোকান। শঙ্কিত। তাই সে চিন্তা করলো সে চরে গিয়ে থাকবে। লাস্ট একটু লেম হইছে। আচ্ছা, এখন কোনটা দিয়ে কি মিন করে? তো অর্থাৎ কোন কোন ইস্যু নিয়ে পাবলিক কনসালটেশনে ডিসকাস করা হয়, এটাই আর কি এই গল্পটার মধ্যে সুন্দরভাবে বলা আছে। জমি অধিগ্রহণ নিয়ে ডিসকাস করা হয়, ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে ডিসকাস করা হয়, অন্য জায়গায় বাস অর্থাৎ রিসেটেলমেন্ট, রিলোকেশন নিয়ে তোমার ডিসকাস করা হয়, গাছপালা অর্থাৎ ট্রিজ বিং কাট, ইফেক্ট অন ইকোসিস্টেম, এইগুলো নিয়ে তোমার পাবলিক কনসালটেশনে ডিসকাস করা হয়, গাড়ি মানে ট্রাফিক কনজেশন, এটা নিয়েও তোমার ডিসকাস করা হয়, কালচার অর্থাৎ কালচারাল সিভিক কমিউনিটিস, এইগুলো নিয়েও তোমার পাবলিক কনসালটেশনে ডিসকাস করা হয়। কালচারাল সিভিক কমিউনিটিস এর ব্যাখ্যাটা তো বলছি, মনে তো আছে মনে হয়। হুম। চাকরি অর্থাৎ জব এমপ্লয়মেন্ট অপরচুনিটি নিয়েও ডিসকাস করা হয়। আর চর বলতে ইম্প্যাক্ট অন চরস, হাইড্রোলজি, ফিশারিজ, এইগুলো নিয়েও তোমার পাবলিক চর বলতে কি কনসালটেশনে ওই যে ডিসকাস। ওই ইয়ে চরগুলা বোঝাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে নদীতে যে চর নদীতে জেগে যে ওঠে। চর জেগে ওঠে, হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ। এখন ওই যে তোমাকে যদি, এলোভিয়াল গুলোকেই চল বলে না, হ্যাঁ 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 এলোভিয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলোর কথাই বলতেছি। এখন এইখানে আরেকটা জিনিস বুঝার আছে, অবশ্যই তোমাকে যদি উদ্দীপকে এমআরটি প্রজেক্ট দেয়, তখন অবশ্যই চর নিয়ে লিখবা না, বুঝছো? হ্যাঁ, তখন নাকি উত্তর বুঝো নাই? 18 নম্বর সেক্টরের কথা লিখবো। তখন হচ্ছে যা আচ্ছা, দাওয়াত দিয়াবাড়ি চর নিয়ে লিখবি রঙ্গ। দিয়াবাড়ি চল exactly। হোয়াট আর ডিসকাসড ইন পাবলিক কনসালটেশন, হোয়াট আর আউটকাম অফ পাবলিক কনসালটেশন। পাবলিক কনসালটেশনের আউটকাম কি কি? তিনটা কি আউটকাম আছে। একটা হচ্ছে ফিডব্যাক ফ্রম কনসালটেশন, আরেকটা হচ্ছে ফিডব্যাক ফ্রম ওমেন, আরেকটা হচ্ছে কমিউনিটি পারসিভ বেনিফিট অ্যান্ড ডিসবেনিফিটস। এই তিনটা হচ্ছে আউটকাম অফ পাবলিক কনসালটেশন। সো ফিডব্যাক ফ্রম কনসালটেশন, এটা মনে রাখার জন্য আমি যে শর্টকাটটা মনে রাখছি সেটা হচ্ছে হিট আন্ডার বেসিক কম্পেনসেশন অল্টারনেটিভস। এটা একটা সেন্টেন্সের মতো, রিপিট আফটার মি, হিট আন্ডার বেসিক কম্পেনসেশন অল্টারনেটিভস। বাচ্চো? এইট আন্ডার Heat বেসিক under basic কম্পেনসেশন compensation অল্টারনেটিভস। alternative। Heat বুঝছো? under এখন basic এখানে, alternative। এখন এটা কোনটা দিয়ে কি মিন করে? এইচ দিয়ে মিন করে হেলথ, আই দিয়ে মিন করে ইম্প্যাক্ট অন চর্স, টি দিয়ে মিন করে হচ্ছে টিউবওয়েল ফ্যাসিলিটিস, আন্ডার দিয়ে মিন করে হচ্ছে আন্ডারপাস, বেসিক দিয়ে মিন করে বেসিক সিভিক অ্যামিনিটিস, কম্পেনসেশন দিয়ে মিন করে হচ্ছে যে তোমার যে কম্পেনসেশনটা হইতে হবে, সেই কম্পেনসেশনটা হইতে হবে হচ্ছে রিপ্লেসমেন্ট ভ্যালুতে, রেজিস্ট্রেশন ভ্যালুতে হওয়া যাবে না। আচ্ছা, এখানে কোনটা দিয়ে কি মিন করে আমি আরেকটু ডিটেলসে বলতেছি। মানে ফিডব্যাক ফ্রম কনসালটেশন, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে তুমি মানুষের কাছ থেকে কনসালটেশন করে কি ফিডব্যাক পাচ্ছ, এটাই তো মিনিং, তাই না? হ্যালো? গেছে হুম। সব। এই, yes বাবা yes yes। না জানি না তো এই ভাই। মানুষজন কি চাবে? মানুষজন চাবে রিসেটেল হওয়ার পরে সে যাতে হেলথ ফ্যাসিলিটিস প্রপারলি পায়। সে ধরো তার নিজের বাসস্থান থেকে উৎখাত হয়েছে, সে চাবে তাকে যে জায়গায় প্লট দেওয়া হয়েছে রিঅ্যালোকেশনের জন্য, সেই জায়গায় যাতে হেলথ ফ্যাসিলিটিস ঠিকঠাক থাকে, সেই জায়গায় যাতে টিউবওয়েল ফ্যাসিলিটিস ঠিকঠাক থাকে, সেই জায়গায় যাতে আন্ডারপাস ওভারপাস থাকে। আন্ডারপাস ওভারপাস কেন থাকে? এটা তো বুঝোই, মানুষ চলাচলের জন্য। মানুষ চলাচলের জন্য। সেখানে যাতে বেসিক সিভিক অ্যামিনিটিস মানে মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাসপাতাল, এইগুলো যাতে ঠিকঠাক থাকে। এবং সে চাবে যাতে কম্পেনসেশনটাও যাতে ঠিক মতো হয়, এবং সে চাবে যাতে রেজিস্টার্ড ভ্যালুতে কম্পেনসেশন না হয়। আমি কিন্তু একটু আগেও বলতেছিলাম যে ধরো 30 বছর আগে একটা জমির দাম কাঠা প্রতি 5,000 টাকা। এখন তুমি 30 বছরের আগের রেটে যদি কম্পেনসেশন করো, তাহলে তো মানুষটার জন্য পুরা লস, কারণ তার এখন জমিটার দাম হচ্ছে কাঠা প্রতি 30 লাখ। তো এখন তো তুমি এই কম্পেনসেশন দিলে হবে না। কথাটা বুঝছো? সো
হুম। তোমাকে কম্পেনসেশন দিতে হবে হচ্ছে রিপ্লেসমেন্ট ভ্যালুতে, নট রেজিস্ট্রেশন ভ্যালুতে। এবং মানুষজন অবশ্যই এই জিনিসগুলো নিয়ে কনসার্ন। তাহলে মানুষজন কি কি নিয়ে কনসার্ন? হেলথ ফ্যাসিলিটিস, টিউবওয়েল ফ্যাসিলিটিস, আন্ডারপাসেস, বেসিক সিভিক অ্যামেনিটিস, তারপর কম্পেনসেশন। এই যে এত জিনিসগুলো নিয়ে কনসার্ন মানুষজন, এই ফিডব্যাকটা তুমি কি থেকে পাবা? এই ফিডব্যাকটা তুমি পাবা হচ্ছে কনসালটেশন থেকে। এই জন্য কিন্তু পাবলিক কনসালটেশনটা অনেক ইম্পর্টেন্ট। তুমি মানুষজন কি কি ইস্যুতে কনসার্ন সেটা খুব ভালো মতো বুঝতে পারবা এই কনসালটেশনের মাধ্যমে। আর মানুষজন এই কনসালটেশনের মাধ্যমে তোমাকে বিভিন্ন ধরনের অল্টারনেটিভ সম্বন্ধেও বলবে। মানে এই প্রজেক্টটা এইভাবে না হয়ে এইভাবে হতে পারতো, তাদেরকে এইখানে রিসেটল না করে ওইখানে রিসেটল করা যাইতো। এই অল্টারনেটিভ গুলো নিয়ে মানুষ তোমাকে সাজেস্ট করবে। এটাও ওয়ান অফ দ্য কি ফিডব্যাক ফ্রম কনসালটেশন। এটা কি ক্লিয়ার সবার? হুম। ইয়েস মামা। ক্লিয়ার। এখন ফিডব্যাক ফ্রম ওমেনটা কি? ফিডব্যাক ফ্রম ওমেন হচ্ছে তোমার ওমেনদের কাছ থেকে তুমি কি কি ফিডব্যাক পাচ্ছ এখানে। ওমেনরা তোমার মেইনলি যে জিনিসটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে যে তারা আগে যেরকম লিঙ্গ বৈষম্যের শিকার হচ্ছিল, নতুন প্রজেক্টটা হওয়ার পরেও তারা সেম লেভেলের জেন্ডার ডিসক্রিমিনেশনের শিকার হবে কিনা, বা তারা যে নতুন সোসাইটিতে যাবে বা নতুন জায়গায় অ্যালোকেট হবে সেই জায়গাতেও তারা সেম লেভেলের জেন্ডার ডিসক্রিমিনেশনের শিকার হবে না, এটা নিয়ে ওমেনরা কনসার্ন। বাট এইটার পাশাপাশি তারা যদি দেখে যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি এনাফ আছে নতুন রিসেটেলমেন্টের জায়গায়, অথবা জব অপরচুনিটি এনাফ আছে, তখন কিন্তু আবার ওমেনরা খুশি হয়ে যাবে। বুঝছো? সো ওমেনদের কাছ থেকে কি ফিডব্যাক পাওয়া যায় মেইনলি? ওমেনরা তোমার যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে খুবই কনসার্ন, যে প্রজেক্টের পরে ওই ওমেন গুলোকে যেই জায়গায় রিসেটল করা হবে সেই জায়গায় তারা লিঙ্গ বৈষম্যের শিকার হবে কিনা, এটা নিয়ে ওমেনরা মেইনলি কনসার্ন। এবং তারা খুশি হয় কখন? তারা খুশি হয় তখন যখন জেন্ডার ডিসক্রিমিনেশনটা না থাকে, যখন তাদেরকে একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি বা জব অপরচুনিটি দেওয়া হয়, তখন তারা খুশি। আর এল্ডারলি ওমেনরা বা যারা বৃদ্ধ ওমেন, তারা অ্যাকচুয়ালি দুনিয়ার এত কিছু নিয়ে কনসার্ন না। বুড়া মানুষরা তো বুঝোই যে চারপাশের একটু চেঞ্জ হইলেই তারা অনেক চিন্তিত হয়ে যায়। যেমন আমার নানুর কথা চিন্তা করি, ওষুধ যদি ভুলে তিনটার জায়গায় দুইটা দেওয়া হয় আমার নানু তখন অনেক টেনসড হয়ে যায়, যে কি ব্যাপার, তিনটার জায়গায় দুইটা ওষুধ দেওয়া হইলো, একটা ওষুধ খাই নাই, কি হবে কি হবে, হায় আল্লাহ হায় আল্লাহ। তো সামান্যতম চেঞ্জেও যারা বৃদ্ধ তাদের অনেক প্যানিক ক্রিয়েট হয় আর কি, তাদের নিজেদের মধ্যে অনেক প্যানিক ক্রিয়েট হয়। সো এক্ষেত্রেও যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে ওল্ডার ওমেনরা যখন এই সাডেন চেঞ্জ গুলো দেখে তখন তারা অনেক কনসার্ন হয়ে যায়। মানে তারা অনেক কনজারভেশনালিস্ট আর কি, তারা অনেক কনজারভেটিভ আর কি, তারা অনেক কনজারভেটিভ যেহেতু তারা সাডেন চেঞ্জ গুলো নিতে পারে না, তো তারা এই সাডেন চেঞ্জ গুলো নিয়ে কনসার্ন হয়ে যায়। এইগুলোই হচ্ছে আর কি ফিডব্যাক ফ্রম ওমেন। আমি কি বুঝাতে পারছি নাকি না? হ্যাঁ, বুঝছি। ইয়েস মামা। আচ্ছা, তাহলে আমাদের কি কি হোয়াট আর আউটকাম অফ কনসালটেশন? তিনটা আউটকাম, একটা হচ্ছে ফিডব্যাক ফ্রম কনসালটেশন, আর একটা হচ্ছে ফিডব্যাক ফ্রম ওমেন। আচ্ছা, আউটকাম অফ কনসালটেশন আর হোয়াট আর ডিসকাসড ইন পাবলিক কনসালটেশন দুইটা কিন্তু আলাদা অ্যান্সার, এটা একটু খেয়াল রাখিস। হোয়াট আর ডিসকাসড ইন পাবলিক কনসালটেশন সেটার অ্যান্সার হচ্ছে এই যে এই পার্টটা, আর হোয়াট আর আউটকাম ইন পাবলিক কনসালটেশন সেটার অ্যান্সার হচ্ছে এই যে এই তিনটা। থার্ড পয়েন্টটা কি ছিল এখানে? থার্ড পয়েন্টটা ছিল হচ্ছে কমিউনিটি পারসিভড বেনিফিটস এন্ড ডিসবেনিফিটস। কমিউনিটি পারসিভড ডিসবেনিফিটস এন্ড বেনিফিটস, এটা দ্বারা বোঝায় হচ্ছে মানুষজন কি কি পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে বা কি কি নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে বলে মনে করে একটা প্রজেক্ট থেকে। যেমন পদ্মা ব্রিজের ক্ষেত্রে মানুষজন মনে করছে যে ল্যান্ড অ্যাকুইজিশনটাই হচ্ছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট। কেন নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে ল্যান্ড অ্যাকুইজিশনটা? কেউ কি আমাকে বুঝায় বলতে পারবি? আমি একটু পানি খাই ততক্ষণ। উম, না, তুমিই কো। বাকি দুইজন ভাই আমি একাই বকবক করতেছি, একজনও নাই। আমি ড্যাম শিওর পরে রেকর্ড দেখবি, রেকর্ড দেখা দেখবি, না একজনও মামা, নাই। প্লিজ এমনি বলিস না মামা। বল ল্যান্ড অ্যাকুইজিশনটা কিভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, যে কোনো একজন বল আমার। এন্ড অ্যাকুইজিশন কেমনে মামা এই নেগেটিভ? যে শোন, আমি বলি। যেমন সজল মামাদের ইয়ে নিবে কিন্তু টাকা পয়সা কম দিবে, বুঝছো? এই জন্য হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট ফেললো। তারপরে হচ্ছে আরো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে তোমারে নিয়ে হচ্ছে উল্টাপাল্টা একটা জায়গা, ওই যে কি বলে, আহ আরে কি জানি, নোয়াখালী আ, নোয়াখালী। নোয়াখালী না তোমারে, এই পাওয়ার প্ল্যান্টটা যে হইছে,
হ্যাঁ। ওই পাওয়ার প্ল্যান্টের সময় হচ্ছে নিয়ে যে উল্টাপাল্টা জায়গায় হচ্ছে রিলোকেট করে দিছে, তখন হচ্ছে আদিবাসীদের রিলোকেশন নিয়ে যেমন ঝামেলা হয়েছিল ওই সে এইটা। ভালো কথা, একটা ভালো কথা বলছো, সেই যে তোর আরে জলবিদ্যুৎ প্রকল্প, জলবিদ্যুৎ কাপ্তাই জলবিদ্যুৎ কাপ্তাই, হ্যাঁ। প্রকল্প, ওইখানে তোর প্রকল্প করার সময় আদিবাসীদেরকে অন্য জায়গায় রিলোকেট করতে হয়েছিল আর কি, তাদের হুম অনেক জমি পানির নিচে চলে গেছিল, হুম হুম বুঝছস? হুম। তো তখন একটা ঝামেলা। আর আরেকটা ঝামেলা হচ্ছে তোমার মানুষজন যে শুধুমাত্র তাদের জমি হারায় তা না, মানুষ তো তাদের চাকরি বাকরি, অর্থের উৎস এগুলোও হারায়। হ্যাঁ, তো ল্যান্ড তারপরে অ্যাকুইজিশনটাই হচ্ছে মানুষের মেইন কনসার্ন। যে কোনো প্রজেক্টেই তুমি যদি ফিডব্যাক নাও মানুষের কাছ থেকে, মানুষজনের সবচাইতে বেশি গায়ে যেটা লাগে সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন। কি বলতেছিলি বল রম্য, বল। না, এটাই এটাই বললাম। আর পজিটিভ ইম্প্যাক্ট কি কি দেখা গেছে এই পদ্মা ব্রিজের কারণে? পজিটিভ ইম্প্যাক্ট দেখা গেছে হচ্ছে এই যে ব্রিজটা যখন হয়েছে নদীর উপর দিয়ে, তখন কানেক্টিভিটি বাড়ছে, মোবিলিটি বাড়ছে। তাছাড়া জমির দাম কিন্তু অনেক বাড়ছে পদ্মার পাড়ে, এটা তো জানোসই মেবি, ল্যান্ড ভ্যালু হুম বাড়ছে। পাশাপাশি জব অপরচুনিটিও কিন্তু বাড়ছে, এখন কিন্তু কেউ চাইলে, দেখ, নড়াইল থেকে এসে ঢাকায় জব করতে পারে চাইলে, বুঝছস? হুম ধর হুম কারো হুম। অফিস শুরু, ধর কারো অফিস শুরু 10টায়, সে সুন্দর মতো সকাল 7টায় বাসে উঠে অফিস ধরতে পারবে। বাস, ঢাকায় আসতে 2.5 ঘন্টার বেশি লাগে না, বুঝছস? সো জব অপরচুনিটি বাড়ছে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়ছে। আর নদীতে তো আগে অনেক দুর্ঘটনা হইতো জাহাজ টাহাজে, সো সেফ রিভার ক্রসিং এর ক্ষেত্রেও তোমার এই পদ্মা ব্রিজটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে আর কি। এই জাহাজের দুর্ঘটনাগুলো অনেক কমে গেছে আগের চাইতে, জাহাজই তো কমে গেছে, লঞ্চই তো কমে গেছে, লঞ্চের আর দুর্ঘটনা হবে কি? আর ট্যুরিজম সেক্টর এখানে একটা বুম পাইছে, কারণ এখন সুন্দরবন যাওয়া খুবই ইজি। আর যেমন আমরা গত বছর সুন্দরবন গেছিলাম, যাইতে কত ঘন্টা লাগছিল? টোটাল 4 ঘন্টার মতো লাগছিল। বাট যদি এটা নর্মাল টাইম হইতো, যখন পদ্মা ব্রিজ ছিল না, তখন কিন্তু সুন্দরবন যাইতে খেলা ছিল, বুঝছো? তো হুম। ট্যুরিজমের ক্ষেত্রে তোমার সুন্দরবন খুব সুন্দরবন না সরি, পদ্মা ব্রিজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। গত বছরের মার্চের দিকে আমরা দিনের মধ্যে সুন্দরবনের একটা পার্টে গেছিলাম, প্লাস ইসে গেছিলাম, কি বলে, বাগেরহাটে গেছিলাম। পদ্মা ব্রিজ না থাকলে 1.5 দিনে যাতায়াতই হইতো না, কথাটা কি বুঝতে পারতেছস? মানে খুলনা যাইতে হ্যাঁ মামা। 12 ঘন্টা লাগে, আসতে লাগে 12 ঘন্টা, টোটাল 24 ঘন্টা। অর্থাৎ একদিন পুরো যাতায়াতে গন। সেখানে আমরা 1.5 দিনে গেছি আসছি, প্লাস 2টা স্পটে গেছি। এটা কেন এরা সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে হচ্ছে পদ্মা ব্রিজের জন্য। কার অবদান? আচ্ছা আসি, আহ, এখন আসি হচ্ছে, ভাই যেটা ট্রু সেটা তো বলতে হবে ভাই, এটা তো না বলার কিছু। আচ্ছা এখন এখানে আসি মামারা, ইম্প্যাক্ট এন্ড মিটিগেশন, এটা আমি পরের মিটিং এ শুরু করি, পরের মিটিং এ শেষ হয়ে যাবে, মেইন জিনিস শেষ হয়ে গেছে আমার বলা। আরো দশ আমি মিনিট তাহলে, আছে, আরো 10 মিনিট আছে। 1 মিনিট আছে ভাই, 1 মিনিট। ও আচ্ছা, আমার এখানে রিমেইনিং টাইম 10 দেখাচ্ছে। উইয়ার্ড। ওকে, পরের লিঙ্ক ওয়ান, এই রেকর্ডটা অফ করতো। আমরা একদম ভালো রেটে আগাচ্ছি, 2টা ভিডিওতে 18 পেজ শেষ হয়েছে, তাহলে 3টা ভিডিওতে 27 পেজ শেষ হবে ইনশাল্লাহ। আচ্ছা এখন অনেক কথা আমরা বললাম, এখন আমরা ইম্প্যাক্ট এন্ড মিটিগেশন নিয়ে কাজ করি। বা ইম্প্যাক্ট এন্ড মিটিগেশন বলতে এখানে বোঝানো হচ্ছে কি? এখানে বোঝানো হচ্ছে যে মানুষগুলো অ্যাকচুয়ালি ইম্প্যাক্টেড হবে তাদের আইডেন্টিফাই করা। আর মিটিগেশন হচ্ছে তুমি শুধুমাত্র আইডেন্টিফাই করে বসে থাকলে হবে না, তাদেরকে, মানে তাদের অবস্থার মানোন্নয়নের জন্য, মানে তাদের অবস্থা যাতে বেটার হয় সেটার জন্য তোমাকে কিছু স্টেপ একটা নিতে মিনিট হবে, ওয়েট কর। এইটাই হচ্ছে আর কি মিটিগেশন। ওকে ওকে। আচ্ছা চালু। ইম্প্যাক্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন কোন জিনিসের? তোমাকে আইডেন্টিফাই করতে হবে দ্য ল্যান্ড দ্যাট ইজ নিডেড টু বি অ্যাকুয়ার্ড। আর তোমাকে আইডেন্টিফাই করতে হবে দ্য টোটাল নাম্বার অফ পিপল লাইকলি টু বি এফেক্টেড। এখন পিপল নানাভাবে এফেক্টেড হতে পারে, তাদের হাউস হোল্ড মারা খাইতে পারে, তাদের কমার্শিয়াল ল্যান্ড মারা খাইতে পারে, তাদের ইনকাম লস হইতে পারে, তাদের এগ্রিকালচারাল ল্যান্ড মারা খাইতে পারে। যাদের এই জিনিসগুলো মারা খাবে তারাই হবে পিপল হু আর এফেক্টেড। এখন এদের, এই যে যারা ইম্প্যাক্টেড হচ্ছে এত বাজেভাবে, হাউস হোল্ডের দিক থেকে, কমার্শিয়াল ল্যান্ডের দিক থেকে, লস অফ ইনকামের দিক থেকে, বা এগ্রিকালচারাল ল্যান্ডের দিক থেকে, তাদেরকে আবার বেটার লাইফ দেওয়ার জন্য কিছু মিটিগেশন মেজার্স নিতে হবে। এই মিটিগেশন মেজার্স এর মধ্যে কি কি আছে? রিসেটেলমেন্ট অ্যাকশন প্ল্যান আছে, তারপর ইনকাম অ্যান্ড লিভলিহুড রিসেটেলমেন্ট, কি বলে এটাকে ভুলে গেছি, রিস্টোরেশন, ইনকাম অ্যান্ড লিভলিহুড রিস্টোরেশন, এফ দিয়ে কি বুঝায় আমি ভুলে গেছি।
তারপর জিএপি, এটা দিয়ে মিন করে হচ্ছে জেন্ডার কিছু একটা প্ল্যান। পিএপি, এটা দিয়ে মিন করে পাবলিক হেলথ অ্যাসেসমেন্ট প্ল্যান। মোস্ট প্রবাবলি আমি ভুলে গেছি আসলে এইগুলোর ফুল ফর্ম, বুঝছস? একটু স্লাইড থেকে কষ্ট করে দেখে নিস। মানে আমি যদি ইন শর্ট বলি, আরএপি হচ্ছে রিসেটেলমেন্ট অ্যাকশন প্ল্যান। এটা কাজ করে হচ্ছে তুমি যেই মানুষগুলোর জমি অধিগ্রহণ করতেছো তাদেরকে যে নতুন জায়গায় রিসেটল করতেছো সেইটার বিভিন্ন পলিসি নিয়ে রিসেটেলমেন্ট অ্যাকশন প্ল্যানটা কাজ করে আর কি। আইএলআরএফ, এটা হচ্ছে ইনকাম অ্যান্ড লিভলিহুড রিস্টোরেশন, এটা নিয়ে কাজ করে। মানে যে মানুষগুলো জব হারাচ্ছে বা তাদের কর্মক্ষেত্র হারাচ্ছে তাদের ইকোনমিক অবস্থা বেটারমেন্ট অর রিস্টোর করা নিয়ে কাজ করে হচ্ছে আইএলআরএফ। জিএপি হচ্ছে জেন্ডার অ্যাকশন প্ল্যান। জেন্ডার অ্যাকশন প্ল্যান কাজ করে হচ্ছে নারীর বিরুদ্ধে হওয়া বৈষম্য নিয়ে। আর পিএপি হচ্ছে পাবলিক হেলথ অ্যাকশন প্ল্যান। এটা কাজ করে হচ্ছে মানুষের, যে মানুষগুলোকে তুমি করতেছো, এক জায়গা থেকে আরেক জায়গায় রিসেটল করতেছো, তাদের হেলথ ফ্যাসিলিটিস যাতে এনশিওর হয়, এটা নিয়ে তোমার পাবলিক হেলথ অ্যাকশন প্ল্যান কাজ করে। বুঝতে পারছো এই চারটা মেজার্স অফ কি মিটিগেশন? ইয়া। হ্যালো। এখন এই যে চারটা মেজার্স, এইগুলো অল আন্ডার হইতে হবে হচ্ছে পলিসি ফ্রেমওয়ার্ক। ইভেন তোমার রিসেটলমেন্টের যে অল্টারনেটিভ গুলা, এই অল্টারনেটিভ গুলো তোমার পলিসি ফ্রেমওয়ার্কের আন্ডারে হইতে হবে। বুঝছো? পলিসি ফ্রেমওয়ার্ক হুম। মনে হয় বলছিলাম অনেক আগে, এই যে এই জায়গাতে কোথায় বললাম, এই যে তাহলে এখানে, এই তাহলে অনেক এই বেসিক ইম্পর্টেন্ট বলছিলি ফ্রেমওয়ার্কের মনে আন্ডারে। হয়। হ্যাঁ, তোমাকে এই ফ্রেমওয়ার্ক গুলোর আন্ডারে হইতে হবে আর কি তোমার। আচ্ছা, যাই হোক, যেটা বলার ছিল সেটা হচ্ছে তোমার এই মেজার্স গুলো অবশ্যই পলিসি ফ্রেমওয়ার্কের সাথে কনসিস্টেন্ট হইতে হবে, ন্যাশনাল ল অথবা কনস্টিটিউশনের সাথে কনসিস্টেন্ট হইতে হবে। ন্যাশনাল ল কোনগুলো মনে আছে তো? ওই যে শুরুর দিকে বলছিলাম, একদম শুরুর দিকে, যদি মনে না থাকে আবার একটু দেখাই। এই যে দ্য অ্যাকুইজিশন এন্ড রিকুইজিশন অফ ইমুভেবল প্রপার্টি অ্যাক্ট, দ্য ইস্ট বেঙ্গল স্টেট টেনেন্সি অ্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, তারপর দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ প্রজেক্ট অ্যাক্ট, এইগুলোর সাথে তোমার অবশ্যই কনসিস্টেন্ট হইতে হবে। তোমার যে রিসেটলমেন্ট প্ল্যান গুলা বা অন্যান্য যে মেজার্স গুলা, এখানে যে চারটা মেজার্স লেখা আছে লাল রঙে, এই মেজার্স গুলো অবশ্যই ন্যাশনাল ল এর সাথে বা কনস্টিটিউশনের সাথে তোমার কনসিস্টেন্ট হইতে হবে। তাছাড়া তোমার ওই যে একটু আগে ডিসকাস করতেছিলাম যে তোমার বিভিন্ন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান যেমন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ব্যাংক, তারপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এরা কিছু নিজস্ব পলিসি ইমপ্লিমেন্ট করতে বলে। সো এই পলিসি অফ কো ফাইন্যান্সিয়ার্স দের সাথেও তোমার একটু কনসিস্টেন্ট হইতে হবে এই প্ল্যান গুলা। বুঝছো? তাদের রিকোয়ারমেন্ট গুলো তোমাকে হুম। মিট আপ করতে হবে। এইগুলোই এখানে আবার রিপিট হয়েছে, যে তোমার ডাব্লিউডিবির পলিসি কি কি, এডিবির পলিসি কি কি। তারপর এই স্লাইডটাও হয়তো পরিচিত, এই যে আর আর সিনেমার হাবিজাবির একটা স্লাইড, এটাও পরিচিত। এই স্লাইডটাই বেসিক্যালি আলোচনা করা কি হয়েছে, এই স্লাইডটাই বেসিক্যালি আলোচনা করা হয়েছে হচ্ছে রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যানের বেসিক ফ্রেমওয়ার্ক নিয়ে। আমরা এখন কথা বলা আরম্ভ করছি কি নিয়ে? রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যান নিয়ে। আমাদের চারটা মেজার্স ছিল মিটিগেশনের জন্য। চারটা মেজার্স কি কি? আরএপি, আইএলআরএফ, জিএপি আর পিএপি। গ্যাপে র্যাপ এই করলে চারটা পাপ। মেজার্স। গ্যাপ কি? গ্যাপ হচ্ছে জেন্ডার অ্যাকশন প্ল্যান, পিএপি হচ্ছে পাবলিক হেলথ অ্যাকশন প্ল্যান, আইএলআরএফ টা হচ্ছে ইনকাম এন্ড লিভলিহুড রিস্টোরেশন, এফ দিয়ে কি বুঝি না আমি, আর আরএপি হচ্ছে রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যান। আমরা এখন এই যে এই পেজটা থেকে, এই যে এই পেজটা, এখন আমি যে পেজটায় আসি, সেই পেজটা থেকে আমি রিসার্চ করে আলোচনা শুরু করছি হচ্ছে রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যান নিয়ে। এবং এই পেজটাতে আলোচনা করা হয়েছে হচ্ছে রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যানের পলিসি ফ্রেমওয়ার্ক নিয়ে, বেসিক ফ্রেমওয়ার্ক নিয়ে। এটা আগেই ডিসকাস করা হয়েছে, so আমি এটা ডিসকাস করতেছি না। আমি এখন ডিসকাস করতেছি হচ্ছে রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যানটা ডিসক্লোজার কেমনে করা হবে। ডিসক্লোজার করার কথাটা আমি আগে বলছিলাম, একটু অনেক আগে ডিসক্লোজার ওয়ার্ডটা তুলছিলাম আমি, এই যে দেখ, মনে আছে? এই যে হুম। এডিবি, হুম। পলিসি হুম। ফ্রম এডিবি, এখানে আমি ডিসক্লোজার ওয়ার্ডটা তুলছিলাম, বাট আমি ডিসকাস করি নাই। কেন করি নাই? কারণ এখানে আবার রিপিট হয়েছে কথাটা, তো আমি এখানে ডিসকাস করি। ডিসক্লোজার জিনিসটাতে বোঝায় হচ্ছে তুমি যে একটা রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যান করতেছো, তুমি নিজে যে প্ল্যান করে রাখছো নিজের মধ্যে চাপায় রাখলে হবে না। মানে অথরিটি যে একটা রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যান করছে, এটা নিজের মধ্যে চাপায় না রেখে জনগণকে জানানোর ব্যবস্থা করতে হবে। এখন জনগণকে জানানোর ব্যবস্থা কিভাবে করা যায়? বাই হ্যাভিং ক্লোজ কনসালটেশন উইথ এফেক্টেড পিপল। মানে যারা এফেক্টেড হবে প্রজেক্টটা দ্বারা, তাদের সাথে তোমার কনসাল্ট করতে হবে। ব্রোশার বানাইতে পারো, ব্রোশার বানাইতে পারো, এবং ব্রোশারটা অবশ্যই বাংলায় বানাইতে হবে যাতে সর্বসাধারণের জন্য এটা রিডেবল হয়। আর
পুরা রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যানটা কোন একটা ওয়েবসাইটে তোমার আপলোড করতে হবে, এবং আপলোড যে করবা রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যানটা, এটা অবশ্যই বাংলায় করবা, নাম্বার ওয়ান। এবং এটার একটা প্রিন্টেড কপিও থাকতে হবে, এবং এই প্রিন্টেড কপিটা থাকতে হবে কোথায়? ইউনিয়ন পরিষদের যে অফিসগুলা, সেই ইউনিয়ন পরিষদের অফিসগুলোতে। রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যানের আন্ডারে তোমার ইনকাম এন্ড লিভলিহুড রিস্টোরেশনেরও কিছু প্রভিশনস আছে। এবং ইনকাম এন্ড লিভলিহুড রিস্টোরেশন কথাটা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে যে মানুষগুলো তাদের জব হারাচ্ছে, সেই জব, তা এইসব মানে কি বলে, চাকরি হারানো মানুষ বা তাদের অকুপেশন হারানো মানুষ, এদেরকে নতুন একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করে দেওয়া, এটা দিয়ে, এটাই তো আমরা বুঝি ইনকাম এন্ড লিভলিহুড রিস্টোরেশন দিয়ে। অর্থাৎ তাদেরকে যদি একটা নতুন কোনো কিছু করার ব্যবস্থা করতে হয়, আমার অবশ্যই কিন্তু তাদেরকে টাকা পয়সা দিতে হবে, তাই না? টাকা পয়সা ছাড়া তো আমি তাদেরকে নতুন কিছু একটা করে দেওয়ার সুযোগ করে দিতে পারবো না, সেটা যাই হোক না কেন। এটা তো বুঝতেছিস? হুম। বাকি দুইজন কই ভাই? কান্নাকাটি করে। আসি আসি, বলতে থাক। আচ্ছা, তো এই যে টাকা পয়সা দেয় কে? টাকা পয়সা Vibing দেয় in হচ্ছে সোশ্যাল Atif's ডেভেলপমেন্ট। concert. তা টাকা পয়সা দেয় কে? টাকা পয়সা দেয় হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফান্ড, এসডিএফ। আর তোর ইমপ্লিমেন্টেশন পিরিয়ড, মানে কত বছর যাবত এরা টাকা পয়সা দিয়ে অর্থ সহায়তা করে, এই পিরিয়ডটা হচ্ছে 10 বছর। অর্থাৎ প্রজেক্ট শেষ হওয়ার 10 বছর শেষ হওয়ার পরে তারা কিন্তু আর অর্থ টর্থ দিয়ে সাহায্য করবে না তোমাকে। তো এই 10 বছরে তোমাকে যে অর্থ সহায়তা তারা দিবে, এটা দিয়ে তোমাকে কিছু একটা করতে হবে, তোমার ইনকাম এন্ড লিভলিহুড রিস্টোরেশন করতে হবে আর কি। আর এই যে এত কিছু বলতেছি, এই যে এত বেসিক ফ্রেমওয়ার্ক অফ রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যান, তারপরে যে ডিসক্লোজার হচ্ছে, ইনকাম এন্ড লিভলিহুড রিস্টোরেশনের জন্য ফান্ডিং হচ্ছে, এগুলো ইমপ্লিমেন্টেশন, ব্রিজ বিল্ডিং অথরিটিকে তোমার হেল্প করে হচ্ছে বিভিন্ন এনজিওস অথবা আদার অথরিটিস হুইচ আর অ্যাপয়েন্টেড বাই বিবিএ অর ব্রিজ বিল্ডিং অথরিটি। ঠিক আছে, এখানে স্পেশাল রিকোয়ারমেন্ট কিছু লেখা আছে, এটা দেখে নিও, এটা আমি পড়তেছি না। আচ্ছা, সো ফার্স্ট মিটিগেশন মেজার্স আমাদের ছিল হচ্ছে রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যান, এটা আমরা কিন্তু ডিসকাস করে ফেলছি, ঠিক আছে। হুম। সেকেন্ড সেকেন্ড মেজারটা কি? কেউ বলতো সেকেন্ড মেজারটা কি? ILRF. আইএলআরএফ, অর্থাৎ ইনকাম এন্ড লিভলিহুড রিস্টোরেশন Livelihood প্ল্যান। আচ্ছা, Restoration Plan. আইএলআরএফ হবে না, সরি, আমি একটু ভুল বলে লিখছিলাম মনে হয়, এখানে এখানে আইএলআরপি হবে, আইএলআরএফ হুম। হবে না। আইএলআরপি হচ্ছে ইনকাম এন্ড লিভলিহুড রিস্টোরেশন প্ল্যান। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে ইনকাম আর লিভলিহুড রিস্টোর করা আর ইমপ্রুভ করা, বুঝছো? এটার উদ্দেশ্য থাকে ইমপ্রুভ করা, মানুষজনের জীবদ্দশায় ইমপ্রুভ করা, এটা মেইনলি উদ্দেশ্য থাকে। বাট যদি ইমপ্রুভ করতে না পারে, অ্যাটলিস্ট রিস্টোর করা, এটা হচ্ছে তোমার আইএলআরপি এর উদ্দেশ্য। এখন এটার দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে লং টার্ম আর একটা হচ্ছে শর্ট টার্ম। পদ্মা ব্রিজের ক্ষেত্রে শর্ট টার্মে কি কি ইনকাম এন্ড লিভলিহুড রিস্টোরেশন প্ল্যান নেওয়া হয়েছে, সেটার একটা শর্টকাট এখানে দেখছি। সেটা হচ্ছে কেয়ার এমপ্লয়েড টু ভালনারেবল প্ল্যান্ট। অবশ্যই তোমার যদি একটা বাগান থাকে, বাগানে যদি অনেকগুলো গাছ থাকে, সেই গাছগুলোর মধ্যে যেই গাছগুলো মরে যাচ্ছে বা মৃতপ্রায়, সেইগুলোকে তোমার বেশি কেয়ার দিতে হবে, তাই না? সো এই জন্যই কেয়ার এমপ্লয়েড টু ভালনারেবল প্ল্যান্ট। সিএ দিয়ে কি মিন করে? ক্যাশ অ্যাসিস্ট্যান্স। আর ই দিয়ে কি মিন করে? রিএস্টাবলিশ। এমপ্লয়েড দিয়ে মিন করে এমপ্লয়মেন্ট। ভালনারেবল দিয়ে মিন করে ভালনারেবল গ্রুপ অ্যাসিস্টেড। আর প্ল্যান্ট দিয়ে মিন করে হচ্ছে প্ল্যান্টেশন। সো এই যে এই ওয়ার্ড গুলোর মিনিং কি, একটা দিকে এক একটা দিয়ে কি মিন করে সেটা আমি একটু বলতেছি। ক্যাশ অ্যাসিস্ট্যান্স দিয়ে মিন করে যারা তোমার চাকরি হারাচ্ছে বা যারা তোমার কর্মক্ষেত্র হারাচ্ছে, তাদেরকে অর্থ দিয়ে সহায়তা করা, এটা হচ্ছে ক্যাশ অ্যাসিস্ট্যান্স। রিস্টাবলিশ দিয়ে মিন করা হয় হচ্ছে যারা ধরো তোমার দোকানপাট হারাচ্ছে, তাদেরকে তাদের দোকানপাট বা কর্মক্ষেত্র রিএস্টাবলিশ করতে সহায়তা করা। যারা যারা চাকরি হারাচ্ছে তাদেরকে এমপ্লয়মেন্ট করতে সহায়তা করবে আমাদের ইনকাম এন্ড লিভলিহুড রিস্টোরেশন প্ল্যান। তারপর যারা যারা তাদের অধীনে থাকা গাছপালা হারাচ্ছে, তাদেরকে অবশ্যই প্ল্যান্টেশনের মাধ্যমে সহায়তা করতে হবে। আর যারা ভালনারেবল গ্রুপ, তাদেরকে তো অবশ্যই আমার অ্যাসিস্ট করতে হবে, এবং এর কিছু পলিসি ফ্রেমওয়ার্ক তোমার ইনকাম এন্ড লিভলিহুড রিস্টোরেশন প্ল্যান প্রোভাইড করে। আমি কি পয়েন্টগুলো বুঝাইতে পারতেছি নাকি না? হ্যাঁ মামা, বুঝছি বুঝাতে এটা। পারতেছেন স্যার? ওকে। আর লং টার্মে কি কি জিনিস আছে এখানে পড়া নিও ভাই, এখানে আমি কোনো শর্টকাট যেহেতু বানাই নাই, এটা ঠাটা মুখস্থ করে নিও। তারপর আছে হচ্ছে পাবলিক হেলথ অ্যাকশন প্ল্যান। পাবলিক হেলথ অ্যাকশন প্ল্যান হচ্ছে পাপি। পাবলিক হেলথ অ্যাকশন প্ল্যান কাদের নিয়ে কাজ করে? পাবলিক হেলথ অ্যাকশন প্ল্যান কাজ করে হচ্ছে তিনটা টাইপ অফ মানুষ নিয়ে।
একটা হচ্ছে জেনারেল পাবলিক। জেনারেল পাবলিক কারা? যারা তোমার প্রজেক্ট দ্বারা ডিসলোকেটেড হয় নাই। মানে তুমি ধরো পদ্মা ব্রিজ বানাতে চাও, পদ্মা ব্রিজের কারণে তুমি কিছু জমি অধিগ্রহণ করতে চাও, যাদের যাদের জমি অধিগ্রহণ হয় নাই তারাই হচ্ছে জেনারেল পাবলিক। বুঝছো? মানে যাদের জমি রাইট অফ ওয়েতে পড়ে না, তাদের জমি তো আর অধিগ্রহণ হবে না। সো এরাই হচ্ছে তোমার জেনারেল পাবলিক। রিলোকেটেড হাউসহোল্ড মানে কি বুঝোই? রিলোকেটেড হাউসহোল্ড মানে হচ্ছে সেই সকল হাউসহোল্ড যারা তোমার নিজের, কি বলে, রিলোকেটেড হাউসহোল্ড হচ্ছে তারা যারা তোমার নিজের, কি রে ভাই, শর্টকাট যেটা বানাস নাই। আরে সেটা তো, থ্যাঙ্কস থ্যাঙ্কস, এটা আমি আমি এখানে অ্যাড করে দিচ্ছি, রমমার ক্রেডিট। আচ্ছা আমি পাপিটা আগে শেষ করি, হ্যাঁ। পাপিটা দেখো। ওকে। পাপিটা কি বলতেছিলাম? পাপিটা বলতেছিলাম হচ্ছে পাবলিক হেলথ অ্যাকশন প্ল্যান। এর আন্ডারে মানে কারা পড়ে, মানে কাদের তুমি পাবলিক হেলথ নিয়ে কনসার্ন হবা, কোন কোন মানুষের হেলথ নিয়ে তুমি কনসার্ন হবা? ফার্স্ট অফ অল জেনারেল পাবলিকের হেলথ নিয়ে তুমি কনসার্ন হবা। প্রজেক্ট এরিয়ায় যে সকল মানুষকে তোমার রিসেটল করা লাগে নাই, অর্থাৎ প্রজেক্ট এরিয়ায়, মানে তুমি ধরো পদ্মা ব্রিজ বানাচ্ছ, ব্রিজ বানানোর জন্য তোমার অবশ্যই রাস্তা টাস্তাও লাগবে, অ্যাপ্রোচ রোড, অ্যাক্সেস রোড, এগুলো লাগবে। এখন এই অ্যাপ্রোচ রোড, অ্যাক্সেস রোড বানানোর সময় তোমার অবশ্যই জমি অধিগ্রহণ করা লাগবে। বাট সবার জমি তো আর অধিগ্রহণ করা লাগবে না, একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ পিপলের তোমার জমি অধিগ্রহণ করা লাগবে। এখন যেই পার্টিকুলার অ্যামাউন্ট অফ পিপলের জমি অধিগ্রহণ করা লাগবে না, তারাই হচ্ছে তোমার জেনারেল পাবলিক। বুঝছো? যাদের জমি অধিগ্রহণ করা লাগবে না তারা হচ্ছে কি, তারা হচ্ছে জেনারেল পাবলিক। আর যাদের জমি অধিগ্রহণ করা লাগবে এবং যাদেরকে নিজের বাসস্থান থেকে সরিয়ে অন্য জায়গায় সরিয়ে নেওয়া লাগবে, তাদেরকে কি বলা হবে? তাদেরকে বলা হবে হচ্ছে পিপল উইথ রিলোকেটেড হাউস হোল্ড। এই দুইটা কি ক্লিয়ার? হুম। হ্যালো? আর কনস্ট্রাকশন ওয়ার্কার্স এর হেলথ নিয়েও তোমাকে কনসার্ন হইতে হবে, কারণ কনস্ট্রাকশন ওয়ার্কার যারা আছে তারা অবশ্যই নানা ধরনের তোমার ইসের শিকার হইতে পারে, বৈষম্যের বলতেছি কেন, নানা ধরনের হেলথ হ্যাজার্ডের শিকার হইতে পারে। সো কনস্ট্রাকশন ওয়ার্কারের হেলথ নিয়েও তোমাকে এখানে কনসার্ন হইতে হবে। সো আমি যেটা বললাম যে পাবলিক হেলথ অ্যাকশন প্ল্যান, এইটা তোমার তিন টাইপ অফ মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এবং কি অ্যাকশন নিবা তুমি, এই যে তিন টাইপ অফ মানুষ যে বললাম, এই তিন টাইপ অফ মানুষের জন্য তুমি কোন কোন অ্যাপ্রোচ নিবা? অ্যাপ্রোচটা খুবই সিম্পল, যে এই তিন টাইপ অফ মানুষের ধারে কাছে তোমাকে মেডিকেল ফ্যাসিলিটিস এর ব্যবস্থা করতে হবে। বুঝছো? এই তিন টাইপ অফ মানুষ যে বলতেছি, এদের ধারে পাচ্ছে হুম। হাসপাতাল, ক্লিনিক বা মেডিকেল ফ্যাসিলিটিস এর ব্যবস্থা করতে হবে। এন্ড আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি, এটা এনশিওর করতে হবে। অর্থাৎ যারা কাজ করতেছে তাদের সেফটি গিয়ার, সেফটি জিনিসপাতি, এইগুলো তোমাকে এনশিওর করতে হবে। এবং তারা যাতে একদম কোনো ধরনের দুর্ঘটনার শিকার হলে সাথে সাথে কি বলে এটাকে, প্রাইমারি ফার্স্ট এইডের ব্যবস্থা পায়, ফার্স্ট এইডের ব্যবস্থা পায়, সেটাও তোমাকে এনশিওর করতে হবে। আমি কি এটা বুঝাতে পারছি? পাবলিক হেলথ অ্যাকশন প্ল্যান। হুম। Yes, মামা। আচ্ছা, আর রম্য মামা একটা শর্টকাট বলে দিল আমাকে। রম্য মামা এই লং টার্ম অ্যাকশন প্ল্যানের শর্টকাট বলে দিচ্ছে। শর্ট টার্ম অ্যাকশন প্ল্যানের শর্ট চ্যাট টার্মটা বক্সে। কি? হ্যাঁ, শর্ট শর্ট টার্ম অ্যাকশন প্ল্যানের শর্টকাট কি ছিল? কেয়ার এমপ্লয়েড টু ভালনারেবল প্ল্যান্ট। এটার কোনটা কি মিন করে বুঝতে পারতেছিস তো? তোরা চারজন, তিনজন, সরি। হুম। হ্যাঁ হ্যাঁ, হ্যালো? বুঝতে পারতেছি আমি। Yes, মামা, আর বুঝতে পারছি। এই লং টার্ম এর ক্ষেত্রে তোমার শর্টকাট রমমম বলছে হচ্ছে ফার্ট কন। এফ দিয়ে মিন করে হচ্ছে ফিশারিজ। ফিশারিজ, আর্টস ফার্ট হচ্ছে কন মানে রিভারওয়েজ। কি? ফার্ট কন না দিয়ে ফার্ট কন, মানে পেরেছে কে, পাপ দিয়েছে কে, ফার্ট কন, কন ফার্ট দিয়া, কম মনে পার্ট এরকম। দিলাম। আচ্ছা তাহলে ফার্ট কন, ফার্টের এফ দিয়ে বোঝায় ফিশারিজ, এ দিয়ে বোঝায় এগ্রিকালচার, আর দিয়ে বোঝায় হচ্ছে রিভার বেসড অপরচুনিটি, টি দিয়ে বোঝায় ট্যুরিজম, সি দিয়ে বোঝায় কেজ কালচার, ও দিয়ে বোঝায় অকুপেশন ট্রেনিং, এন দিয়ে বোঝায় নকশিকাঁথা। এই সাবাস, সূত্র দিছস তো ভাই। ঠিক আছে। সো তোমার এই হুম। ফার্ট কন দিয়ে তুমি ইনকাম এন্ড লিভলিহুড রিস্টোরেশন প্ল্যানের লং টার্ম অ্যাপ্রোচ গুলো কি কি সেইগুলো তুমি মনে রাখতে পারবা। এ মামা, এই যে শর্টকাটটা রাখিস ওই পিডিএফ এ।
বুঝতে পেরেছি। না, থ্রি ইडियट्स একটা ইয়া ছিল না, ওই যে, अभी इसके पादले का स्टाइल संस्कृत में समझाएगा। তো যাই হোক, এটা একটু লিখে जब রাখিস आप ভিডিওতে তো। और প্যারা নেই। আচ্ছা, এখন তারপর আছে হচ্ছে কি, তারপর আছে হচ্ছে তোমার জেন্ডার অ্যাকশন প্ল্যান। আমাদের কি কি শেষ হয়েছে দেখো খেয়াল করে। আমাদের রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যান শেষ হয়েছে, ইনকাম এন্ড লিভলিহুড রিস্টোরেশন প্ল্যান শেষ হয়েছে, পাবলিক হেলথ অ্যাকশন প্ল্যান শেষ হয়েছে। এখন খালি কোন মেজার্সটা বাকি মিটিগেশনের? গ্যাপ। জেন্ডার অ্যাকশন প্ল্যান। এই যে বাকি দুইটা রেসপন্স থাকে না, এমনটা যে লাগে। আচ্ছা দেখো, জেন্ডার অ্যাকশন প্ল্যানে আসি আমি। জেন্ডার অ্যাকশন প্ল্যানটা আসলে কি নিয়ে কাজ করে? এইটা কাজ করে হচ্ছে যে জিনিসটা নিয়ে, সেটা বোঝার জন্য তোমার একটা শর্টকাট মাথায় রাখতে হবে। শর্টকাটটা কি? তোমার যে কোনো একটা স্কুল, যে কোনো একটা স্কুল, সরি, যে কোনো একটা বোর্ড পরীক্ষায় যখন রেজাল্ট দেয়, তখন এক বিশেষ বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের নারীদের দাঁত বের করা অবস্থায় ভিক্টোরি চিহ্ন দেখাতে দেখা যায়, তাই না? ইয়ে। যখন কোনো ইয়েস, একটা বোর্ড ইয়েস। বোর্ড পরীক্ষার রেজাল্ট यस দেয়, তখন यस বাংলাদেশের एग्जैक्टली একমাত্র একমাত্র এবং একটি মাত্র বিশেষ বিদ্যালয়, যেই বিদ্যালয়ে বাদে বাংলাদেশের কোনো বিদ্যালয় নাই, ওই একমাত্র यस বিশেষ বিদ্যালয়ে নারীদের ভিক্টোরি চিহ্ন দেখানো হয় যে কোনো বোর্ড পরীক্ষার পরে। ক্ষমতায়ন কেন তারা ক্ষমতায়ন ভিক্টোরি চিহ্ন দেখায়? কারণ তারা তোমার ক্ষমতায়ন ভিক্টোরি চিহ্ন দেখায় কারণ তারা পাস করেছে। তারা পাস করেছে, তাই শতভাগ ভিক্টোরি পাস। চিহ্ন দেখায়। শতভাগ পাস। এখন দেখো, তাহলে পাস দেখায়, পাস করলে তারা কি চিহ্ন দেখায়? ভিক্টোরি চিহ্ন দেখায়। বুঝছো? দেখো, এই শর্টকাটের সাথে কিন্তু নারী রিলেটেড। সো দিস यस শর্টকাট জেনুইনলি গোস উইথ জেন্ডার অ্যাকশন প্ল্যান। আচ্ছা দেখো, সো পি দিয়ে কি মিন করে? পি দিয়ে মিন করে ওমেন্স পার্টিসিপেশন। এ দিয়ে কি মিন করে? অ্যাক্সেস, ওমেন্স অ্যাক্সেস টু দ্য বেনিফিটস অফ দ্য প্রজেক্ট। এস দিয়ে মিন করে হচ্ছে ওমেনের স্কিল ডেভেলপমেন্ট। আর ভি দিয়ে মিন করে হচ্ছে ভালনারেবিলিটি। অর্থাৎ জেন্ডার অ্যাকশন প্ল্যানের কাজ হবে হচ্ছে টু এনশিওর ওমেন্স পার্টিসিপেশন। মানে তুমি যে মানুষগুলোকে, ওমেন গুলোকে রিসেটল করতেছো, তারা যাতে সমাজের ডিসিশন মেকিং জিনিসগুলোতে পার্টিসিপেট করতে পারে, এটা জেন্ডার অ্যাকশন প্ল্যানের একটা উদ্দেশ্য হবে। তাছাড়া প্রজেক্ট দ্বারা যে বেনিফিট গুলো হবে, সেই বেনিফিট গুলো ওমেনের কাছে অ্যাক্সেসিবল হইতে হবে। শুধুমাত্র পুরুষ বেনিফিট পেলে হবে না, নারীদেরও বেনিফিট পাইতে হবে। এবং অবশ্যই একটা প্রজেক্ট যখন করবা, নারীরাও তো জব হারাবে বা চাকরি হারাবে। সো নারীদেরকে তোমার স্কিল ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, যাতে নারীরা জব পায়। যেমন তাদের সেলাই শিখাতে পারো বা বিভিন্ন জিনিস শিখাইতে পারো, যাতে তারা জব পাইতে পারে। তাছাড়া এটাও ইনশিওর করতে হবে যাতে নারীদের ভালনারেবিলিটি কম হয়ে যায়। বুঝছো? এটাও ইনশিওর করতে হবে যাতে নারীরা লেস ভালনারেবল হয়ে যায় বা লেস বৈষম্যের শিকার হয়। আমি কি ক্লিয়ার হুম। হ্যাঁ মামা, এইখানে? বুঝছি। क्लियर আচ্ছা, এখন পাবলিক কনসালটেশনের লাস্ট প্ল্যান আমি এখানে লিখতে ভুলে গেছিলাম মেবি। মিটিগেশন মেজার্স চারটা লিখছি। আরেকটা হচ্ছে তোর লাস্ট প্ল্যানটা হচ্ছে পাবলিক কনসালটেশন প্ল্যান। অর্থাৎ শুধু যে আমাদের রিসেটেলমেন্ট নিয়ে চিন্তিত থাকতে হবে, অথবা জেন্ডার নিয়ে চিন্তিত থাকতে হবে, পাবলিক হেলথ নিয়ে চিন্তা করতে হবে, অথবা ইনকাম নিয়ে চিন্তা করতে হবে, শুধু ব্যাপারটা এরকম না। আমাদের পাবলিক কনসালটেশনের জন্য একটা প্রপার প্ল্যান বানাইতে হবে। কেন? কারণ পাবলিক কনসালটেশন না হইলে কি হয় সেটা তো আমি তোমাদের বলছি। দুইটা এক্সাম্পল দিছি। একটা এক্সাম্পল দিছিলাম হচ্ছে আরিয়াল বিলের। সেখানে কি হইতে গেছিল কেউ বলো? আমি এক্সাম্পল দিছিলাম, ক্লাস যে করছো বলতে পারবা। আরিয়াল বিলে কি হয়েছিল বলো? আরিয়াল বিলে পাবলিক কনসালটেশন ঠিক মতো না হওয়ায় কি ভেজাল হয়েছিল বলো? কোনো একটা বীজ করতে দেয় নাই, পদ্মা বীজ করতে দেয়, হ্যাঁ, কি করতে দেয় নাই? কোনো একটা বীজ করতে দেয়নি, আরে ব্রিজ না, দেরি করতে তোমার দেয়। আরিয়াল বিলে তোমরা ক্লাসে নাই। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। আরে হুম। আরিয়াল আমি বিলে অনলাইন হচ্ছে তো ক্লাসে ছিলাম। জনগণ প্রোটেস্ট করছে। আরে প্রোটেস্ট তো করছে মানে ভাই, কিন্তু আরিয়াল তো বিলে, করতে দেয়নি। জনগণ প্রোটেস্ট করছিল। ওইখানে তোমার জনগণ প্লেন ইয়া হইতে দেয় নাই, এয়ারপোর্ট হইতে দেয় নাই। এয়ারপোর্ট এয়ারপোর্টে হতে হতে খালি দেয়। দেয়নি। আপনার হ্যাঁ। করে দেয়। এখন সো ওইখানে তুমি যদি এয়ারপোর্ট বাই চান্স কইরাও ফেলতাও, এটা জনগণের জন্য বেনিফিশিয়ারি হইতো না। কেন বেনিফিশিয়াল হইতো না? কারণ জনগণ এটা চায় নাই। যেটা চায় নাই সেটা তো জনগণের দিয়ে লাভ নেই।
তো এই জন্য একটা প্রজেক্ট করার সময় অ্যাকচুয়ালি তোমাকে দেখতে হবে যে ওই এলাকার জনগণ আসলেই তোমার ওই প্রজেক্টটা হোক এটা চাচ্ছে কিনা। এটাই পাবলিক হুম। কনসালটেশন। সো এই পাবলিক কনসালটেশনের জন্য তোমার একটা প্ল্যান থাকা লাগবে, এবং এই প্ল্যানটাও হচ্ছে ওয়ান অফ দা মিটিগেশন মেজার্স অফ ব্যাড ইম্প্যাক্টস। বুঝছো? একটা হ্যাঁ, প্রজেক্টে বুঝছি আমরা এটা। তখন কি নিয়ে আলোচনা করতেছি? আমরা তখন একটা প্রজেক্টের ইম্প্যাক্ট ইম্প্যাক্টের কিভাবে মিটিগেশন। আইডেন্টিফাই করতে হয় এবং কিভাবে মিটিগেশন করতে হয় এইগুলো নিয়েই তো আলোচনা করতেছি। এবং মিটিগেশনের অনেকগুলো টুলস দেখলাম, আরএপি, আইএলআরএফ, হাবিজাবি অনেকগুলো দেখলাম। এখন আমরা দেখতেছি পাবলিক কনসালটেশন প্ল্যানটাও ব্যাড ইম্প্যাক্ট মিটিগেশনের একটা গুরুত্বপূর্ণ মেজার। কেন? এই যে ডিসকাস করলাম, যে তোর আরিয়াল বিলের এক্সাম্পলটা দিলাম, এখানে যদি পাবলিক কনসালটেশন না হইতো, যদি বাই চান্স প্রজেক্টটা না হয়ে যাইতো, তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাইতো মানুষজন। অথবা আরেকটা এক্সাম্পল কি দেওয়া যায়, এই যে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের, এখানে তোমার আদিবাসীদের সাথে আলোচনা না করেই একটা জলবিদ্যুৎ প্রকল্প আইয়ুব খান বানাই ফেলছিল। বানানোর কারণে কি হয়েছে? বানানোর কারণে ওই ওইখানে যত ডাউন আদিবাসীদের, স্ট্রিমের লোকজন বন্যায় হ্যাঁ, প্লাবিত হইতো। যত আদিবাসী জনগোষ্ঠী ছিল সবাই তোমার তলায় গেছে পানির নিচে। ফলে পাহাড়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। বাঙালি এবং পাহাড়ের মধ্যে, পাহাড়িদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা সূচনাও হয়েছে ওইখান থেকে। কেন এটা হইলো? এত কাহিনী কেন হইলো? বাটারফ্লাই ইফেক্টের মতো একটা ঘটনার পর এরকম আরেকটা ঘটনা, এরকম এতগুলো বাজে ইফেক্ট কেন পড়লো? কারণটা হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্পটা করার সময় ঠিকমতো পাবলিক কনসালটেশন করাই হয় নাই, অথবা সার্ভেও ঠিক মতো করা হয় নাই। যদি করা হতো, অবশ্যই ওইখানে জলবিদ্যুৎ প্রকল্পটা করা হইতো না। বুঝছস? কারণ অবশ্যই ওইখানকার মানুষজন এটা চাইতো না। নিজেদের বাসস্থান, নিজেদের পৈতৃক নিবাস কেউই তো তোর ছেড়ে চলে যেতে চায় না। তো এই জন্য পাবলিক কনসালটেশন প্ল্যানটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ কি চায় এটা বুঝা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই পাবলিক কনসালটেশন প্ল্যান এটা ঠিক মতো ইমপ্লিমেন্ট করার জন্য তোমার কি কি জিনিস দরকার হবে? তোমার দরকার হবে ইনফরমেশন সেন্টার, যে ইনফরমেশন সেন্টার থেকে মানুষজন বিভিন্ন ইনফো কালেক্ট করতে পারবে একটা প্রজেক্টের সম্বন্ধে, প্রজেক্টের বেনিফিটস, ডিসবেনিফিটস, এইগুলো সম্বন্ধে। এবং অবশ্যই ইনফরমেশন সেন্টারে যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো বাংলায় থাকতে হবে, যাতে মানুষজন করতে পারে, যাতে মানুষজন তোমার ইনফো গুলো ঠিক মতো অ্যাক্সেস করতে পারে। ডিসক্লোজার অফ ডকুমেন্ট, এটা নিয়ে আগে আলোচনা করছি। ওয়ার্কশপ অন আপডেট এন্ড কনসালটেশন, এইগুলো নিয়েও আগে আলাপ আলোচনা করছি। ওই যে কোথায় আলাপ আলোচনা করছি ওয়ার্কশপ, কনসালটেশন এইগুলো নিয়ে? বলতো কোথায় আলোচনা করছি? ওই যে সবচেয়ে ইম্পর্টেন্ট ডাটা কি জানি কালেকশন, নাকি? ডাটা কালেকশন। এই যে এইখানে, তারা কই গেল ভাই? এই যে ডাটা কালেকশন, দেখতে পারতেছস? এসব ব্যাপার স্যাপার হ্যাঁ মামা। আর এই ডাটা কালেকশনের ব্যাপার স্যাপার Yes. কাইন্ড অফ সেম। আচ্ছা, সো আমি বুঝাইলাম ব্যাপার স্যাপার গুলো, বুঝতে পারছো? এখন আমি আসছি, আমি একটা জিনিস মনে আছে কিনা, এই যে যখন এই পয়েন্ট গুলো বুঝাচ্ছিলাম, তখন আমি গ্রিভেন্স রিড্রেস কমিটি নিয়ে কিছু বলি নাই। বলছিলাম কি হুম। এই গ্রিভেন্স রিড্রেস কমিটি নিয়ে? না, না, বলস নাই। বলছিল এটা তখন পরে কিছু বলি আলোচনা নাই। করবে। এখন আমি এটা আলোচনা করি, গ্রিভেন্স রিড্রেস কমিটিটা অ্যাকচুয়ালি কি। গ্রিভেন্স রিড্রেস কমিটিটা আলোচনা করে, এটা কেন দরকার ফার্স্ট অফ এটা বলি। একটা প্রজেক্টে তুমি একটা মানুষকে তার জায়গা অধিগ্রহণ করে, একটা মানুষের জায়গা অধিগ্রহণ করে তাকে আরেকটা জায়গায় নিবা, অবশ্যই সেই মানুষটা এত সহজে মাইনা নিবে না, তাই না? তুমি তো একটা মানুষকে তার জমি হারা করতেছো, পৈতৃক নিবাস, ভিটামাটি হারা করতেছো, তাকে আরেকটা জায়গায় নিচ্ছ, সেই মানুষটা এটা এতটা সহজভাবে নিবে না। বাট এই জিনিসটা, তাকে এই জিনিসটার জন্য, এই জিনিসটার জন্য তাকে কোর্টে নেওয়া, সেটাও কিন্তু আসলে বুদ্ধিমানের কোনো সলিউশন না। কারণ সে যে এটা মেনে নিবে না, তুমি তার জমি অধিগ্রহণ করতেছো, সে যে এটা মেনে নিবে না, এটাই স্বাভাবিক। তো এই স্বাভাবিক জিনিসের জন্য তাকে কোর্টে নেওয়াটা কমপ্লিটলি ইলজিক্যাল। ইভেন এটাও হইতে পারে যে তুমি যেই মানুষটার জমি অধিগ্রহণ করতেছো, তাকে যে একটা পার্টিকুলার জায়গায় রিসেটেল করতেছো, তাকে তুমি যতটুকু প্লট দিছো সেটা নিয়েও সে সন্তুষ্ট না। এখন এই সব ইস্যুর জন্য তাকে করা, মানে তাকে কোর্টে নেওয়া, এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। সো এই জিনিসগুলো সলভ করতে হয় হচ্ছে কোর্টের বাইরে, সামাজিক ভাবে। সো এই জিনিসগুলো সলভ করা, অর্থাৎ সেটেলিং আউট আউট অফ কোর্ট ডিসপিউটস, এটার কাজ হচ্ছে কার? এটার কাজ হচ্ছে গ্রিভেন্স রিড্রেস কমিটির। বুঝছস? এটা করলে কি হ্যাঁ, হয়? বুঝছি গ্রিভেন্স এটা। বুঝছি। এইটা করলে কি হয়? অনেকটা এটা ওই, করলে তোমার অ্যাকাউন্ট, হ্যাঁ বলো। না, অনেকটা যে মিটিগেশনের মতো, কি বলে তোর, হ্যাঁ, কও। না ওটাই তোর
কি জানি বলে, সোশ্যাল কোর্ট বা এই টাইপের কোর্টের হ্যাঁ মতো হ্যাঁ আলাদা হ্যাঁ করে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, বুঝছে যে পঞ্চায়েত, গ্রাম হুম, পঞ্চায়েত গ্রাম এরকম। পঞ্চায়েত এই টাইপের, হ্যাঁ। আচ্ছা, এটা করলে সুবিধা কি হয়? এটা করলে সুবিধা হয় হচ্ছে প্রজেক্টের অ্যাকাউন্টেবিলিটিটা বাড়ে। বুঝছো, মানে মানুষ যে ন্যায় পাচ্ছে, এই অ্যাকাউন্টেবিলিটিটা বাড়ে। আর কি কি ইস্যু নিয়ে বেসিক্যালি গ্রিভেন্স রিড্রেস কমিটি কাজ করে হচ্ছে রিসেটেলমেন্ট আর রিলোকেশন রিলেটেড প্রবলেম গুলো নিয়ে, আর এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে। বুঝতে পারছো? যেমন এই যে আমি যেটা বললাম যে মানুষজনকে তার নিজের পৈতৃক ভিটা থেকে ঠেলে অন্য জায়গায় সরানো, এই রিলেটেড যে ইস্যুগুলো সেগুলো হচ্ছে আর কি রিসেটেলমেন্ট আর রিলোকেশন ইস্যু। আর এনভায়রনমেন্টাল ইস্যু হচ্ছে এই যে তোমার গাছ টাছ কাটা পড়ে একটা প্রজেক্ট তৈরির সময়, তাই না? একটা প্রজেক্টের রাস্তাঘাট বা জিনিসপত্র তৈরি করার সময় গাছ টাছ কাটা পড়ে, ইকোসিস্টেম হ্যাম্পার হয়, এর কারণে সুশীল সমাজ অনেক সময় ক্ষেপে উঠে। তো তাদের সাথে আলোচনায় বসা, তাদেরকে বোঝানো, এইগুলো হচ্ছে তোমার গ্রিভেন্স রিড্রেস কমিটির কাজ। এখন এটা টু টায়ার আছে। টায়ার মানে কি? স্তর। যেমন তুই ফুটবল লিগ গুলোতে দেখবি সিরি এ, সিরি বি এরকম আছে। ইটালিয়ান টপ দলগুলো খেলে সিরি টপ এ তে, টায়ার বটম টায়ার এটা বলে। আর বটম টায়ার গুলো খেলে হচ্ছে সিরি বি তে, ইভেন সিরি সিও আছে। সো এরকম তোর প্রজেক্ট ইসের ক্ষেত্রে গ্রিভেন্স রিড্রেস কমিটিরও তোর দুইটা স্তর দেখা যায়। একটা হচ্ছে লোকাল লেভেল জিআরসি, এটা বটম স্তর। আর তারপর হচ্ছে প্রজেক্ট লেভেল জিআরসি, এটা হচ্ছে আপার স্তর। লোকাল লেভেল জিআরসি কি করে? লোকাল লেভেল জিআরসি ইভ্যালুয়েট করে, রিজলভ করে, আর অ্যাড্রেস করে রিসেটেলমেন্ট আর এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যুগুলা। মানে এই কথাগুলাই আর কি, এই যে এই কথাগুলাই। লোকাল জিআরসি কি করে? ইভ্যালুয়েট করে, রিজলভ করে আর অ্যাড্রেস করে রিসেটেলমেন্ট আর এনভায়রনমেন্টাল রিলেটেড ইস্যুগুলা। লোকাল লেভেল জিআরসি যদি ইস্যুগুলা সলভ না করতে পারে, তখন তো সে অসহায়, তখন তো আরো হায়ার লেভেলের জিনিসের হেল্প লাগবে লোকাল লেভেল জিআরসি, তাই না? তো তখন লোকাল লেভেল জিআরসি হেল্প নেয় কার কাছ থেকে? তখন লোকাল লেভেল জিআরসি হেল্প নেয় হচ্ছে প্রজেক্ট লেভেল জিআরসির কাছ থেকে, বা প্রজেক্ট লেভেল গ্রিভেন্স রিড্রেস কমিটির কাছ থেকে। এখন প্রজেক্ট লেভেল জিআরসিটা কি? প্রজেক্ট লেভেল জিআরসিটা কাজ কি? তাদের কাজ হচ্ছে রিজলভিং দ্য ইস্যুস দ্যাট ইজ নট সলভড অর ক্যান নট বি সলভড বাই লোকাল লেভেল জিআরসি। এই টপিকটা কি ক্লিয়ার? এটা কিন্তু আসছে টার্মে দুইবার। হুম, বুঝছো, হুম, এটা ক্লিয়ার। বুঝছি। আচ্ছা, কি কস ভাই? এখন হায়ারার্কি বলি। হায়ারার্কি বলি, লোকাল লেভেল জিআরসি তে তোমার একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকে, একজন ইউপি চেয়ারম্যান থাকে, একজন ফিমেল মেম্বার অফ ওয়ার্ড থাকে, আর আরেকজন রিপ্রেজেন্টেটিভ অফ ওমেন থাকে। এরা থাকে হচ্ছে লোকাল লেভেল জিআরসি তে। এখানে দেখতেছো মানুষগুলো মোটামুটি সাধারণ মানুষজন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাধারণ মানুষ, হু ইজ অ্যাপয়েন্টেড বাই বাংলাদেশ ব্রিজ অথরিটি অর পদ্মা মাল্টিপারপাস ব্রিজ প্রজেক্ট অথরিটি। চেয়ারম্যান অফ ইউনিয়ন পরিষদ, ইনিও মোটামুটি সাধারণ মানুষ কম্পেয়ার টু প্রজেক্ট লেভেল জিআরসি তে যারা আছে তারা আর কি। তারপর ফিমেল মেম্বার অফ ওয়ার্ড, সে তো অবশ্যই চেয়ারম্যান অফ ইউপি থেকে হায়ারার্কিতে আরেকটু নিচে। আর রিপ্রেজেন্টেটিভ অফ ওমেন, সে আরো নিচে হায়ারার্কিতে ফিমেল মেম্বার অফ ওয়ার্ড থেকে। সো এরা মিলে তোমার লোকাল জিআরসিটা মানে তৈরি করে। প্রজেক্ট লেভেল জিআরসি তে কারা কারা থাকে দেখো, এখানে চেয়ারম্যান থাকে, সেক্রেটারি থাকে, আর মেম্বার থাকে। চেয়ারম্যান কে হইতে পারে প্রজেক্ট লেভেল জিআরসি তে? প্রজেক্ট লেভেল জিআরসি তে চেয়ারম্যান হয় হচ্ছে রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ, বড় মাপের মানুষ। প্রফেসর অফ ল, মানে আইন বিষয়ের কোন একজন প্রফেসর অফ এনি পাবলিক ইউনিভার্সিটি। সেক্রেটারি কে হয় দেখো, সেক্রেটারি হয় হেড অফ রিসেটেলমেন্ট ইউনিট। মেম্বার কে হয়? মেম্বার হয় হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্রম সিভিল সোসাইটি। এরা মোটামুটি সবাই উঁচু পদের মানুষ সমাজে। সো প্রজেক্ট লেভেল জিআরসির হায়ারার্কি যেহেতু লোকাল জিআরসি থেকে বেশি, এই জন্য প্রজেক্ট লেভেল জিআরসি মোর কমপ্লেক্স জিনিসপাতি নিয়ে কাজ করে, এবং প্রজেক্ট লেভেল জিআরসি tries to resolve the issues that are not solved or cannot be solved by local level GRC। ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ মামা, বুঝছি। রমা মামা আছো? আছি মামা, আমি কোথাও যাই না। আছি মামা, আছি, সবখানে আছি। ওকে, এখন না আমাদের লাস্ট টপিক কস্ট এস্টিমেট। এই যে এত প্রজেক্ট প্রজেক্ট হচ্ছে, ওই মিটিগেশন হচ্ছে, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হচ্ছে, তারপর তাদেরকে জব অপরচুনিটি দেওয়া হচ্ছে, আর তাদের হেলথের জন্য বিভিন্ন মেজার্স নেওয়া হচ্ছে, জেন্ডার ডিসক্রিমিনেশন দূর করার জন্য বিভিন্ন মেজার্স নেওয়া হচ্ছে, এত কিছু করা হচ্ছে, এগুলোর জন্য তো কস্ট লাগবে, তাই না? তারপর বিভিন্ন এনজিওর হেল্প নেওয়া হচ্ছে, বিভিন্ন মানুষকে হায়ার করা লাগতেছে রিসেটেলমেন্ট করার জন্য ঠিক মতো। এগুলোর জন্য তো কস্ট আছে। সো এই কস্ট এস্টিমেট নিয়ে আমরা এখন আলোচনা করব। কস্ট এস্টিমেট দুই রকম হইতে পারে।
কস্ট এস্টিমেট দুই রকম হইতে পারে। একটা হচ্ছে কস্ট রিগার্ডিং দ্য এফেক্টেড পিপল। এফেক্টেড পিপলকে কি করা লাগে? রিসেটল করা লাগে, তাদের ইনকাম এন্ড লিভলিহুড রিস্টোর করা লাগে, তাদের জেন্ডার ডিসক্রিমিনেশন দূর করা লাগে, তাদের হেলথ অর্থাৎ পাবলিক হেলথ নিয়ে তোমার কাজ করা লাগবে, আবার তাদের পাবলিক কনসালটেশন নিয়েও তোমার কাজ করা লাগবে। সো এই যে মিটিগেশন মেজার গুলা, আরএপি, আইএলআরপি, জিএপি, পিএপি, পিসিপি, প্রত্যেকটার জন্য তো তোমার খরচ হবে, তাই না? এবং এই খরচগুলো কেন হচ্ছে? এই খরচগুলো হচ্ছে যাতে তুমি এফেক্টেড পিপলের লিভলিহুড ইমপ্রুভ করতে পারো। সো কস্ট রিগার্ডিং দ্য এফেক্টেড পিপল এই খাতগুলোতেই যাবে। আরএপি করতে কিছু খরচ যাবে, রিসেটলমেন্ট অ্যাকশন প্ল্যান করতে কিছু খরচ যাবে, ইনকাম এন্ড লিভলিহুড রিস্টোরেশন প্ল্যান এবং ইমপ্লিমেন্টেশন এটাতে কিছু খরচ যাবে, তারপর জেন্ডার অ্যাকশন প্ল্যান এটাতে কিছু খরচ যাবে, তারপর পাবলিক হেলথ অ্যাকশন প্ল্যান ইমপ্লিমেন্টেশন এগুলোতে খরচ যাবে, পাবলিক কনসালটেশন এগুলোতে খরচ যাবে, এবং এই অল খরচ আর রিগার্ডিং দ্য এফেক্টেড পিপল। বুঝতে পারতেছি সবাই? বুঝছি। হ্যাঁ মামা। আর আরো Yes, কিছু sir. কস্ট যাবে রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন। এগুলো তো সব প্ল্যান, আরএপি, আইএলআরপি, জিএপি, পিএপি, পিসিপি, এগুলো তো সব এক একটা প্ল্যান, তাই না? এই প্ল্যানগুলো প্ল্যান। ইমপ্লিমেন্টেশন করা, তারপর তোমার এই প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করতে তোমার তো কিছু ইনস্টিটিউট ফর্ম করা লাগবে, তাই না? এই ইনস্টিটিউট গুলো ফর্ম করা, এইগুলোতেও তোমার কিছু খরচ যাবে। সো কস্ট গুলো মেনলি এই ইস্যু গুলোতেই যায়। থ্যাংক ইউ। মামা সাবাস। শেষ। হ্যাঁ, কিং মামা, কিং। কিং। এগুলো কিং থেকেই ফর আ মোটামুটি রিজন। আসবে ইনশাল্লাহ। তেরা যদি না আসে আমার কোনো দায় দায়িত্ব নাই, আমি না সাজেস্ট মামা করবো আসবে পুরো স্লাইডটা নিজে একবার রিডিং পড়ে তারপরে এই জিনিসটা পড়া। মানে না বুঝছো? আগে আমি এটার তোমার পড়াই বাইরেও দেবো। সাইডে আরো কিছু আছে নাকি? কিছু কিছু আছে, ওইগুলো আসে না, বাট আসলে আরে রেকর্ডিং আমি অফ করে নিজেও দেন। পারবো। আসবে না, টাকাও ওগুলো রেকর্ড আসবে না অফ ভাই, করে মাথা খারাপ। ওগুলো আসবে না, ইনশাল্লাহ আসবে না। আসলেও আসতে